এমন কি বিষয় যা আমরা সবাই খুঁজে চলেছি, তা আমরা মুখে বলি বা না বলি, আমরা অন্য কোনো চাওয়া দিয়ে এটাকে ঢেকে রাখি। আমরা যাই করি না কেন, আমরা কোনো না কোনোভাবে এটাকে চাই। আমরা যখন রসায়নবিদ্যা, কেমিস্ট্রি পড়ি বা সায়েন্স পড়ি, ক্লাস 7-এ মনে আছে, প্রথম একটা লাইন দিয়ে শুরু হয়েছিল, এভরিথিং ইন দ্য ইউনিভার্স ওয়ান্টস স্টেবিলিটি। জীবনে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা অ্যাটম, সবকিছু একটা স্টেবল পরিস্থিতি চায়। আর আজকে আমরা সেটাই একটা অন্যভাবে যদি আমরা ব্যক্ত করি, আমরা সেটাকে বলি আমরা শান্তি চাই। এই শান্তিটা কি? শান্তিটা কি একটা স্টেট অফ ডেথ? এই শান্তিটা কি চুপচাপ থাকা? এই শান্তিটা কি একটা আনন্দে থাকা? মোটামুটি আমাদের একটা ধারণা আছে শান্তিটা কি। আর এই শান্তিটা কোথায় পাওয়া যায় এই নিয়ে আমাদের আলাদা আলাদা ব্যাপার আছে, কিভাবে পাওয়া যায় এই নিয়ে আছে। তাই সকলকে নমস্কার ও শুভ সন্ধ্যা। আজকে আমরা অনুধ্যানের 55th এপিসোডে আছি এবং আজকের বিষয়ের নাম হচ্ছে শান্তির ঠিকানা। এবং আজকে অনুধ্যানে আজকের এই পর্বে এক বিশেষ অতিথি আমাদের সাথে আছেন, যিনি আসলে অতিথি নন, তিনি আমাদের মাস্টার উইদিনেরই মেম্বার এবং বহুদিন ধরে আমাদের সঙ্গেই রয়েছেন। এবং উনি মাস্টার উইদিনেরই এক অভিন্ন মেম্বার এবং আড়ালে থেকে অনেক কাজ করে চলেছেন। সবসময় পাবলিকে এসে কাজ করতে পারেন না নানা কারণে। এখন থেকে আরো ঘন ঘন তিনি আসবেন মাস্টার উইদিনে। এবং তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রপৌত্র পূজনীয় বিভাসন চক্রবর্তী। আপনারা সবাই জানেন, অনেক ভিডিও দেখেছেন, বিশেষ করে মাস্টার উইদিন ইংলিশে তো অনেক ভিডিও দেখেছেন। এখন আমাদের বাংলা এবং হিন্দিতেও তাকে বারবার দেখব। তাই আর দেরি না করে আজকের পর্বটা আপনারা উপভোগ করুন। আজকের 55th এপিসোড অফ অনুধ্যান। আজকের বিষয় হচ্ছে শান্তির ঠিকানা। এই ইন্ট্রোটা চালু হওয়ার আগে আপনারা কোথাও চলে যাবেন না। বহু বহু মানুষের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন অনুধ্যান বন্দে পুরুষোত্তম। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। নমস্কার, শুভ সন্ধ্যা ও জয়গুরু। আমরা আজকে এপিসোডের একদম ফার্স্ট পার্টে এসে গেছি, অনুধ্যানের 55th পর্ব, শান্তির ঠিকানা। আজকে এই অনুধ্যান এপিসোডের আমরা
হাফ সেঞ্চুরি কভার করে অনেক দূর এসে গেছি। আপনাদের অসংখ্য প্রেজ, আপনাদের অসংখ্য সাপোর্ট সব পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করি। অনুধ্যান শব্দটার মানেটা কি? যে অনুধ্যানে যে অনু আছে, অনু মানে অনুসরণ করে চলা, এই অনুসরণ যেন আমাদের সার্থক হয়ে ওঠে, এবং সেই প্রার্থনা করি আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে। এবং এই অনুধ্যানের রাস্তা ধরেই, তাকে ফলো করার রাস্তা ধরেই, অধিগমনের রাস্তা ধরে আমরা যেন সেই পরম সার্থকতা লাভ করতে পারি এবং সেই শান্তি লাভ করতে পারি যেটা আমরা সবাই চেয়ে চলেছি। তাই আর দেরি না করে আরো মানুষের মধ্যে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন, বহু মানুষ এটাকে দেখুক এবং সার্থক হোক। এবং আপনাদের কাছে অনুরোধ, যে কোনো রকমের কোনো প্রশ্ন ইত্যাদি থাকলে কমেন্ট, এই যেমন শীতলদা কমেন্ট করেছেন, এইভাবে কমেন্ট করে আপনারা জানান, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর আজকে আমাদের বিশেষ অতিথি, যিনি আদৌ অতিথি নন, তিনি আমাদের মাস্টার উইদিনের মেম্বার, আড়ালে থেকে বহুত কাজ করে চলেছেন, পূজনীয় বিভাসন চক্রবর্তী। তাকে আমি ডেকে নেব এবং আজকের বিষয়ে আমরা এগিয়ে চলব। জয়গুরু। প্রণাম দাদা। জয়গুরু। জয়গুরু। জয়গুরু সৌভিক। সর্বপ্রথম আমি শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাই। সকলকে জয়গুরু। আশা করি সকলে ভালো আছেন। আর আমি খুবই এক্সাইটেড আজকে সেশনের জন্য। ধন্যবাদ আমাকে আনার জন্য আবার। আর আশা করছি তুমি ভালো আছো সৌভিক। অনেকদিন পর আমরা লাইভে এসেছি। পরম পিতার দয়া ভালো আছি। আর খুব ভালো লাগছে আপনাকে আবার এখানে দেখে। বহু মানুষের বহু প্রশ্ন অলরেডি, যে পরশুদিন আমাদের অ্যাডভার্টাইজমেন্টে লঞ্চ করা হয়ে গেছিল আজকের অনুধান এপিসোড, তো অলরেডি অনেক প্রশ্ন এসে গেছে আপনার জন্য। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, আপনাকে আমি জানাইনি এটা এই লাইভেই, সেটা যাতে ডাইরেক্ট প্রশ্ন করলে একটা ইমপ্রম্পটু একটা ওরকম এক্সাইটেড ব্যাপার চলে আসে, তাই জন্য আমি জানাইনি। সেটা আমরা উত্থাপন করব। এবং সব থেকে প্রথমে আমি বলবো যে আপনি তো সবসময় যুক্ত আছেনই কাজের সাথে, তাও আজকে লাইভে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে সৌভিক। আমি এটাই বলবো যে আসা হয় না অনেক কারণের জন্য, কিন্তু চেষ্টা করি ঠাকুর লিটারেচারটা যেন আমরা সবসময় পড়তে থাকি, এবং ওটা এক রকমের ইম্পর্টেন্ট কাজ যেটা আমাদের সকলকেই করা উচিত। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, লিটারেচারটা পড়ে কি করে মানুষের কাছে পৌঁছানো যায়, সকলকে নিয়ে চলা যায়, আর শ্রী ঠাকুরের মিশন যেটা টু অ্যাওয়েকেন দ্য মাস্টারি উইদিন, ওটা কিভাবে অ্যাচিভ করা যায়, ওটাই আমার লক্ষ্য আছে। এবং আমার অনুরোধ সকলকে ওটা লক্ষ্য হওয়া উচিত। খুবই এক্সাইটেড, খুব ভালো টপিক ডিসকাশনের জন্য। ঠাকুরের পার্সপেক্টিভ থেকে দেখা যদি যায় 1 ঘন্টা অনেক কম, কেননা এটা এত ইনডেপথে যাওয়া যেতে পারে। আর প্রচুর মিসকনসেপশনস থাকে এই টপিকটাকে নিয়ে, যেটা কি শান্তি, ওটা আমরা আজকে ডিসকাস করার চেষ্টা করব। শ্রী ঠাকুরের পার্সপেক্টিভ থেকে ওনার লিটারেচার কোট করা হবে এবং আমরা ওটাকে ডিপ ডাইভ করে বোঝার চেষ্টা করব। সেটাই আজকের ইচ্ছে, এবং ডিসকাশন শুরু হোক, এটাই বলবো। একদম তাই। আর সময় নষ্ট না করে আপনাদের সকলকে বলবো যে যা প্রশ্ন হবে ডাইরেক্টলি জিজ্ঞেস করতে। এবং ফার্স্টে আমি আপনাকে অনুরোধ করব সোলো কিছু বলার জন্য আজকের টপিকটার ব্যাপারে, শান্তির ঠিকানা ব্যাপারটা কি, এবং মানুষের যদি একটু ক্লিয়ারলি বুঝতে পারে। কারণ ঠিকানা তো আমরা একটা অ্যাকচুয়াল লোকেশনকে বোঝাই, এই ক্ষেত্রে কি বিষয় বলা হচ্ছে আপনি যদি বলেন এবং আপনার বক্তব্যটা আপনি রাখেন সবার সামনে। নিশ্চয়ই। ধন্যবাদ সৌভিক। তো বেসিক্যালি শান্তির ঠিকানা, ইন্টারেস্টিং টপিক। শান্তি কোথায় পাওয়া যায় আমরা যদি এটা বলি, যেমন সৌভিক বলল যে ফিজিক্যাল লোকেশন হয় না এইসব জিনিসের, কেননা এটা আমাদেরকে খুঁজে বার করতে হয়। এবং আমরা যেটা ভাবি যে আমরা শান্তি পেয়ে গেছি, আদৌ ওটা শান্তি, যদি সত্যি আমরা শান্তি পেয়ে যাই কোনো অ্যাক্টিভিটি করে বা যেটা আমরা পছন্দ করি ওটা করে, তাহলে বারবার কেন খুঁজি, তাই না? যেমন আমি যদি বলি যে আমি এখান থেকে মুম্বাই যেতে চাই, তো আমি কোঅর্ডিনেটস দিয়ে দেবো গুগল ম্যাপে, আমি মুম্বাই চলে যাব আর আমি মুম্বাই পৌঁছে যাব। কিন্তু আমি তো আবার বলবো না যে মুম্বাই পৌঁছে গেলাম কয়েকদিন পর, মুম্বাইতে নেই, আমি অন্য কোথাও এসে গেছি। কিন্তু শান্তির ক্ষেত্রে এই জিনিসটা ওরকম হয় না। তার মানে কি? তার মানে এটাই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটার উপরে কোশ্চেন করা উচিত, এবং আমাদের
উচিত শিশু ঠাকুরের পার্সপেক্টিভ থেকে দেখা যে শান্তি আসলে কি। তো যখন আমরা বলি শান্তির ঠিকানা, মানে এটার এই যে কোন অ্যাক্টিভিটি এবং কিরম চিন্তন বা কিরকম ইন্ট্রোস্পেকশন, কিরম চিন্তা ভাবনা কাজকর্মের ক্ষেত্রে আমরা ওই জিনিসটাকে অ্যাচিভ করতে পারি, ওটাই হলো। আর শান্তি যেমন শিশু ঠাকুর বলেছেন চলার সাথীতে, এবং আমি পড়ছিলাম কোথাও যে শান্তি একটা স্ট্যাটিক কন্ডিশন অফ মাইন্ড নয়। আমরা ভাবি শান্তি একটা স্ট্যাটিক কন্ডিশন অফ মাইন্ড। লেটস সে ফর এক্সাম্পল, আমি এখন বসে আছি, আপনারা দেখছেন এটা আমার ওয়ার্ক ডেস্ক, আমি এখানে বসে কাজ করি, নিজের যা ডেলি কাজ হলো বা ঠাকুরের যা লিটারেচার পড়া হলো। হয়তো এখন আমি দেখলাম আমি অফিসে গেলাম গাড়ি চালিয়ে, প্রচন্ড ট্রাফিক। আমরা ডেলি বেসিসে কিছু কিছু অ্যাক্টিভিটি করি, ওটার মধ্যে আমরা অনেক নয়েজ পাই, ট্রাফিকে হর্ন বাজছে, ভিড় ভাড়, লোকজনের হাজার রকম মত, হাজার রকম জিনিস হচ্ছে, কনস্ট্রাকশন চলছে, আওয়াজ হচ্ছে, হ্যাঁ, খুব ডিস্টার্ব থাকি। কিন্তু তখন আমরা বলি আর ভাল লাগছে না, এবার চলে যেতে মন করে, সমুদ্রের তীরে চলে যাই। সমুদ্রের তীরে চলে গেলাম, ওখানে খুব শান্তি পেলাম। ওটা কি সত্যি শান্তি? যদি সত্যি সমুদ্রের তীরে আমরা শান্তি পাই, তাহলে ওখানেই কেন থেকে যাই না, আমাদেরকে ফিরে আসতে হয় কেন? তার মানে আমাদের রিয়ালিটির উপরে কোশ্চেন করা উচিত যে আমরা কি সত্যের মধ্যে এক্সিস্ট করছি। তো যেখানে আছি ওখানে থেকে কি করে শান্তিকে অ্যাচিভ করা যেতে পারে, ওই জিনিসটাই আমাদের হচ্ছে ভাবার বিষয়। গান শুনে নিলাম, রেনফল সাউন্ড স্লিপ ইউটিউবে পাওয়া যায়, কাম অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিলাম, ভালো করে চোখ বুঝে বৃষ্টির আওয়াজ শুনছি আর শান্তি পেলাম। যদি সত্যি শান্তি ওটা হতো, তাহলে ওটাই করতাম সারা জীবন। আর ওটা তো করা যায় না, আবার ফিরে আসতে হয় আমাদেরকে, উই अगेन স্টার্ট ফ্রম জিরো। তার মানে কি? তার মানে শান্তি একটা স্ট্যাটিক কন্ডিশন অফ মাইন্ড নয়, তাই না? আমরা যেটা ভাবি যে আমরা করলে শান্তি পেলাম, আমি এটা আমি কিছু গিয়ে খেয়ে আসলাম, শান্তি পেয়ে গেলাম, তো কিছুদিন পর তো আবার ইচ্ছে করবে করতে। তার মানে একটা স্ট্যাটিক কন্ডিশন অফ মাইন্ড ছিল। তাহলে কোশ্চেন করতে হবে যে আসবে কি করে শান্তিটা। তো শিশু ঠাকুর বলছেন যে কনসেন্ট্রিক হয়ে যে অ্যাক্টিভিটি গুলো করা যায় এবং মনের কন্ডিশন, মনের ভেতর থেকে যে জিনিসটা আসে, তার মানে যে যতক্ষণ না আমরা যে মাস্টারি উইদিনটাকে অ্যাওয়েকেন করবো, সো উই হ্যাভ টু অ্যাওয়েকেন ইওর মাস্টারি উইদিন, যেটা সবস্টানশনে রেখা আছে। তার মানেটা কি হচ্ছে? তার মানে ইষ্টের পার্সপেক্টিভ থেকে যে অ্যাক্টিভিটি গুলো যখন আমরা করব সকলকে নিয়ে, আর ওটার মধ্যে যেই অবস্টাকেল গুলো আসবে, ওই অবস্টাকেল গুলোকে পার করে ওই জিনিসটাকে অ্যাচিভ করাটাই শান্তি। রিয়ালিটি থেকে এসকেপ তো আমরা করতে পারি, এখান থেকে চলে গেলাম, কানে নয়েজ ক্যান্সেলেশনের বোসের হেডফোন লাগিয়ে নিলাম, ওটা দিয়ে শান্তি হবে না। তো ওই হার্ডেলস গুলোকে ফেস করা এবং ওটার সাথে এগিয়ে যাওয়া, আর যে লার্নিংটা আমরা যেটা আমরা শিখবো ওই ডিফিকাল্ট সিন গুলোর মধ্যে, ডিফিকাল্ট সিনারিও গুলোর মধ্যে, আর ওটার পরে যখন আমার ইষ্টের ইচ্ছাটাকে অ্যাচিভ করব, ওটাই শান্তি শিশু ঠাকুরের পার্সপেক্টিভ থেকে দেখা যায়। এটা খুব সংক্ষেপে বললাম, আমি এটা দিয়ে স্টার্ট করতে চাই। সৌভিক, তুমি আরো কিছু বলো, দিয়ে আমরা এটাকে একটা ডিসকাশন রাখবো। আমরা এটাকে ডিবেট বা ওরকম বলে একটা টকের মতো না করে লেটস মেক ইট আ ডিসকাশন, ওটাই ভালো। তোমার মনে হয় মিউটে আছো, শোনা যাচ্ছে না। একদম দাদা, সরি। তো খুব ভালো ভাবে আমরা একটা ইন্ট্রোডাকশন পেয়ে গেলাম আজকের টপিকের। এবং একটা আপনি বলছিলেন, সঙ্গে সঙ্গে একটা বিষয় আমার বারবার মাথায় ঘুরছিল। আমাদের প্রি লাইভ আসার আগে আমরা একটা ডিসকাশন করছিলাম এই যে এআই নিয়ে, ইত্যাদি নিয়ে, যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবকিছুই কিন্তু মানে রিপ্লেসেবল। হ্যাঁ, আমার আরো আজকে একটা টেস্ট, একটা খাবার খেয়ে আমি একটা মোটামুটি আরাম পেলাম, সুখ পেলাম, তারপরে আরেকটা কিছু পেয়ে আরো বেটার সুখ পেলাম, তখন এটার দ্বারা রিপ্লেস করে দিলাম। তাহলে যে অ্যাস্থেটিক্স বা যে জিনিসগুলো আমি পেতে যাচ্ছি, তার থেকে আরো বেটার একটা অ্যাস্থেটিক্স সামনে টেকনোলজি আমাকে প্রোভাইড করে দিচ্ছে। দেখা যাচ্ছে আজ থেকে 10 বছর আগে, 20-50 বছর আগে বাবা মা তাদের জেনারেশন যে লেভেল অফ আনন্দ, সুখ, মজা যাই বলি, সেটা পেতেন, আমরা আরো বেটার ইকুইপমেন্ট দিয়েও কিন্তু ওটা পাচ্ছি না। তো প্রবলেমটা কোথায় হচ্ছে?
একটা স্টাডিতে দেখাচ্ছিল দাদা, সেদিন দেখলাম, বলছে যে নাওয়াডেজ একটা অ্যাভারেজ মানুষ যে লেভেল অফ পিস অ্যান্ড যে লেভেল অফ কমোডিটিস এর মধ্যে রয়েছে, আজ থেকে 50 ইয়ার্স এগো একটা রাজাও ওই লেভেলের কমোডিটি আর ওই লেভেলের পিসে থাকতে পারতো না। থাকতো না, হ্যাঁ। তা সত্ত্বেও তখনকার ক্রিমিনালের মনে যা শান্তি ছিল, তার থেকে কম শান্তি আজকের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের। How is this possible? Where are we going wrong? We can have all the commodities, we can have যা চাই আমরা তাই মোটামুটি পেয়ে যাই। এসি থাকলে এসি আছে ঘরে, খাবার চাইলে আজকে সুইগি জোম্যাটো না যা চাই অর্ডার করে, মানে এরকম তো মহারাজারাও থাকেনি কোনোদিন, তারপরেও এত সমস্যা কিসের? তো এটা খুব, তুমি তো কোশ্চেনের মধ্যেই অ্যান্সার করে দিয়েছো। তুমি বললে যে কমোডিটিস আছে, সুইগি জোম্যাটো আছে, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস আছে, কিন্তু কি নেই? যদি আমি একটা এক্সাম্পল দিয়ে এটাকে বোঝাতে চাই, আমরা অঙ্কে করতাম LHS ইকুয়াল টু RHS নিতাম, আমরা কমন নিয়ে নিতাম, ঠিক আছে? অনেক সময় আমাদেরকে হতো যে ফাইন্ড আউট দ্য মিসিং থিং, মানে যেটা হিডেন জিনিস আছে ওটা খুঁজে বার করো, বা থ্রু দ্য জার্নি কিছু একটা হারিয়ে গেল ওটা বার করো। 50 বছর আগে যেটা ছিল আর আজকে যেটা নেই, ওটা এটাই এমপ্যাথি, মানুষের ভ্যালু। তো মানুষকেই তো আমরা হারি। যতক্ষণ আমরা মানুষকে নিয়ে চলতে পারি, এই জিনিসটা রিয়েলাইজ করব না, আমরা শান্তি কি করে পাবো? একটা পাথর থেকে বা একটা মোবাইল ফোন আছে, ওটা একটা মিডিয়াম হতে পারে, কিন্তু ওটা যদি আমার টার্গেট হয় যে না আমি অন্য কিছু করব, আমি মানুষের সাথে কানেক্ট করব না, তাহলে আমরা পাবো না। কেননা একা একা কিছু করা যায় না। ধরুন একটা সিনেমা আমরা একজন বানালো, একটা ডাইরেক্টর একটা সিনেমা বানিয়েছে, কখনো এরকম শুনেছেন যে সিনেমা বানিয়ে রিলিজ করেনি, একা একা ঘরে বসে দেখে আনন্দ পাচ্ছে? তো একটা সিনেমা যে বানায় ডাইরেক্টর, যে বিজনেস মাইন্ডসেট দিয়ে বানায়, ও পর্যন্ত চায় মানুষরা দেখে। যদিও বা ওর হিডেন ইন্টারেস্ট থাকে, হ্যাঁ আমি রোজগার করবো, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মানুষ যদি এটা না বুঝতে পারে যে হ্যাঁ মানুষকে নিয়ে আমাদেরকে চলতে হবে, এই রিয়েলাইজেশনটা যত কম হবে অত বেশি মানুষ একা থাকবে এবং শান্তি পাবে না। আমরা মানুষ থেকে দূরে চলে যাই, বলি যে অনেক বেশি পপুলেটেড জায়গা, এখানে আমি থাকতে চাই না, আমি সমুদ্রের তীরে গিয়ে থাকবো। কিন্তু যদি এইভাবে ভাবা যেত যে আমি এই মানুষগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে এক করে নেব, আমি এনাদের মধ্যে একতা খুঁজবো, তারপরে যে আনন্দটা পাওয়া যায় ওটাই তো আসল শান্তি। তাহলে ওটা তো সুইগি জোম্যাটো হোক বা আমি একটা বিরাট বাড়ি কিনে নিয়ে একটা মানুষ বাড়ি প্যালেসে থাকুক বা BMW গাড়ি নিয়ে থাকুক, ওটার থেকে বেশি সুখ পাবে যখন 50টা মানুষ এসে শুনবে কথা এবং সবাই মিলে এক হয়ে একটা মিশনের জন্য কাজ করে ওটাকে অ্যাচিভ করতে পারবে, একটা গোল হবে। ওটা ডেফিনেটলি অনেক বেশি আনন্দ দেবে মানুষকে। এই জন্য ঠাকুর বলছেন পিস এমনি আসে না, পিস আসে কনসেন্ট্রিক অ্যাক্টিভিটিজ এর মধ্যে দিয়ে। কনসেন্ট্রিক অ্যাক্টিভিটিজ এর ভেতর দিয়ে সাকসেস যত আসে ততই আসে পিস। তো কনসেন্ট্রিক অ্যাক্টিভিটি হবে সবাইকে নিয়ে, একা আমরা করতে পারবো না। আমরা আমাদেরকে এই জিনিসটা রিয়েলাইজ করতে হবে যে উই আর ইন্টারডিপেন্ডেন্ট। আগে 50 বছর আগে ধরো আকবরের আমি এক্সাম্পল দিলাম, বা কোনো রাজা, কি হতো ওখানে? মানুষ থাকতো, প্রজারা বসে থাকতো, সামনে ডিসকাশন হতো, চর্চা হতো। রাজার সামনে এসে কেউ হয়তো আর্টিস্ট, ও একটা কিছু বানালো, অনেক লোকেরা দেখলো, ওটাকে বাহবা দিল, ও আনন্দ পেত। ওটা মানুষের মধ্যে দিয়ে আছে। আর এই জিনিসটাই সুপ্রিম লেভেলে অ্যাচিভ করেছিলেন ঋষি ঠাকুর। যেমন উনাকে যখন বলা হতো যে আপনি, আপনার কি জব, আপনার প্রফেশন কি, তো উনি বলতেন যে মাই আর্নিং ইজ পিপল, বা ওরকম একটা ওনার ছিল যে মাই ইনকাম ইজ ইনকাম ইজ পিপল অ্যান্ড আর্নিং ইজ লাভ, এরকম উনি আর একটা ছিল। তো উনি এটাই বলতে চেয়েছিলেন যে এক্সপেন্স ইজ লাভ, সরি ওই ওয়ার্ডটা ভুলে যাচ্ছিলাম। তো এক্সপেন্স ইজ লাভ, এটা আজকে কেউ বুঝতে পারবে, মানে এটাই তো ইউনিভার্সের আলটিমেট জিনিস, যেটা নিয়ে আমরা আরেকটা টপিকে ডিসকাশন করব কালকে বাই দ্য ওয়ে মাস্টার উইদিন ইংলিশে, যে লাভ বিয়ন্ড ডাইমেনশন। তো লাভ হবে মানুষের জন্য, আমি অন্যদের জন্য ভাববো এবং সবাইকে নিয়ে চলবো কিছু একটা ভালো করার জন্য। এটার মধ্যে যত শান্তি আর যত আনন্দ পাওয়া যায়, এটা কি কখনো পাওয়া যায়? প্রত্যেকটা ইউটিউব চ্যানেল কেন না হোক, প্রত্যেকটা ক্রিয়েটার হোক, ওরা কি করে? ইউটিউবে ভিডিও বানায় কেন? ওরা চায় ভিউজ হোক। ভিউজটা কার হয়?
যদি রোবট দিয়ে ভিউজ হয়ে যায় তাহলে কিন্তু আনন্দ পায় না ওরা। ওরা চায় রিয়েল ভিউজ হোক। রিয়েল ভিউজ মানে, রিয়েল মানে কি? মানুষ। মানে কি, এআই যতই চলে আসুক না কেন, হিউম্যান টাচ কখনো যাবে না। আর ওই জিনিসটাকে আমরা যত জলদি রিয়েলাইজ করব, অত জলদি আমরা শান্তির ঠিকানা খুঁজে পাবো। কেননা এটা একটা ইন্টেলিং ব্যাপার। আমরা রিয়েলাইজ করব যে হ্যাঁ, মানুষকে নিয়ে যখন আমরা চলবো, মানুষদের সাথে নিয়ে আমরা যখন চলবো, আমাদের একটা মিশন হওয়া উচিত। মিশনটাকে বা যে কোনো জিনিস যখন আমরা শেয়ার করবো, সকলকে নিয়ে যখন আমরা থাকবো, কথা বলবো, আনন্দ পাবো, তাহলে হাজার এআই চলে আসুক, হাজার কিছুই চলে আসুক, ওটা কোনোদিন অসম্ভব রিপ্লেস করার। এটা উচিত ওই লিডারশিপদেরও বোঝা যারা এই জিনিসটাকে প্রমোট করছে। এই জিনিসটাকে, ইউ ক্যান নেভার রিপ্লেস হিউম্যান বিং। দ্য মোমেন্ট ইউ রিপ্লেস হিউম্যান বিং, ইউ ডাই অল অ্যালোন। আর এটা অনেক সিনেমাতেও আগে দেখানো হয়েছে। এটা একটা আলটিমেট ট্রুথ, যেটা থেকে আমরা দূরে যাচ্ছি। যত দূর আমরা এই রিয়েলিটি থেকে যাব, অতই হিডেন আর ব্লারি হয়ে যাবে আমাদের জন্য শান্তির ঠিকানা। কেন, ঠিকানাটা কোথায়? ঠিকানাটা হলো রিয়েলাইজেশনের মধ্যে। কিসের রিয়েলাইজেশন? যে আমরা একা বেঁচে থাকতে পারি না, আমাদেরকে সকলকে নিয়ে চলতে হবে। আর সকলকে নিয়ে কিসের জন্য চলতে হবে? একটা মিশনের জন্য চলতে হবে। কি মিশন? গুড টু গুড, ফর দ্য বেটারমেন্ট অফ সোসাইটি। স্টার্ট করতে হবে দুজন থেকে, তারপরে দম্পতিতে যেতে হবে, গৃহতে আমাদেরকে ওটা জিনিস করতে হবে, লোকজনদেরকে রাখতে হবে, ভালো জিনিস কথা বলতে হবে, ভালো প্রিন্সিপালস শেয়ার করতে হবে লোকজনদের মধ্যে, আর ওটাকে ইন্ট্রোস্পেক্ট করে ইমপ্লিমেন্ট করতে হবে নিজের লাইফে, এবং ওটাকেও শেয়ার করতে হবে যে আমি এটা পড়লাম অমুক দিনে, আর আমি এটা একটা অমুক এক্সাম্পল দিতে হবে যে আমি চেষ্টা করলাম কিছু একটা করার, আর ওটা অ্যাচিভ করলাম। সরি। তো এই যে রিয়েলাইজেশন, যে মানুষের ভ্যালুটা আমরা যত জলদি বুঝবো, তত জলদি আমরা শান্তির ঠিকানাটাকে খুঁজে পাবো। তো এটাই আমার মনে হয় রিয়েলাইজ করা উচিত আর ভাবা উচিত এই জিনিসটা। এখানে একটা আমার বলার আছে যে এই জিনিসটা অন দ্য পেপার ভাল লাগছে, এই যে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে, বাট দেখা যাচ্ছে যেখানে একটা সার্টেন লিমিটের ওপর পিপল চলে আসছে, সেখানে তো প্রবলেম বেড়ে যাচ্ছে। যেমন উল্টে দেখছি একা নিউক্লিয়ার ফ্যামিলিতে মানুষ আজকে পিস বেশি খুঁজছে, যখন বেড়ে যাচ্ছে লোক। আর এখানে শুধু ভালো অ্যান্ড বাজে ব্যাপার আমি বলবো না, এরকম কিছু সিচুয়েশন চলে আসছে যেখানে কিছু মানুষ আননেসেসারি ফেভার নিতে চায় ফ্যামিলির থেকে। তাদের মধ্যে মানে একজনের যেখানে অধিকার, সে অধিকারের বেশি সে চায়। এইসব নিয়ে তো ফ্যামিলির মধ্যে ফিউড চলে আসে। তা আপনি যেটা বলছেন একসাথে চলার ব্যাপারটা, এই যে এগুলো অনেকটা ইউটোপিয়ান মনে হয় মাঝে মাঝে, যে আইডিয়ালকে নিয়ে চলবে, মিশনকে নিয়ে চলবে। সবাই থোড়ি মিশনকে নিয়ে ভাববে, কিসের মিশন, কি মিশন। বরং যারা মিশন নিয়ে, যাদের পূর্বপুরুষ বা যাদের ইয়েতে দেখা যায় মিশন নিয়ে এই করেছে, তাদের পরের জেনারেশন যাদের দেখি, তাদের কোনো সম্পর্কই থাকে না। আপনি পলিটিক্সে যদি দেখেন, সেখানেও তাই দেখা যাচ্ছে। মিশন টিশন কি আবার, ওরকম কোনো এজেন্ডাই নেই, যেন ওটা একটা সাইড জব হিসাবে। আনলেস উই আর অ্যাট ওয়ার, আনলেস কোনো বিশাল একটা যুদ্ধ চলছে বা কোভিড এর মতো ক্রাইসিস সিচুয়েশন চলছে, ততক্ষণ আমরা জাগিই না। যে জিনিসগুলো শান্তি অশান্তিকে ডেকে আনে, যখন ডাকছি তখন আমরা ওটার দিকে যাই। একটা খুব ভালো আমার ছড়া মনে পড়ে সন্ত কবিরের, যে দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কোই, जो সুখ মে সুমিরন করে উসে দুঃখ কাহে কো হই। যে দুঃখে তো সবাই ভগবানকে ডাকে, মিশন টিশন এসব কথা বলি ভালো, কিন্তু সুখে কেউ করে না, কারণ সুখে যে করে তার দুঃখ আসেই না। তা এটাই যদি হয়, তা আমি বলবো এই মিশন ব্যাপারটা তো খুব একটা অ্যাপিল করে কোথায়, আমি তো বুঝতে পারছি না। আনলেস কোনো আলটেরিয়ার মোটিভ থাকে, আনলেস কিছু ধান্দাবাজি, কিছু গেইন থাকে, নাহলে তাহলে এই যে মানুষকে নিয়ে চলতে বলছেন, যেখানে মাল্টিপল মানুষ চলে আসে, ওখানেই তো ধান্দাবাজি, ওখানেই তো তোলাবাজি এসব চলে আসে, অন্যান্য কিছু চলে আসে। তাহলে একসাথে চলার ব্যাপারটা কি ইউটোপিয়ান না? এটা ইমাজিনড ওয়ে হচ্ছে না জিনিসটা? নিশ্চয়ই অনেক ক্ষেত্রে, ডেফিনেটলি, একদম ঠিক। আই এম গ্ল্যাড তুমি এই জিনিসটা আনলে। তো এখানেই তো চলে আসে জাজমেন্টের আন্ডারস্ট্যান্ডিং কি করে করতে হবে, তাই না? আমি ধরো আমি এই স্টেটমেন্টটা আমি যেটা নিজেই বললাম, নিয়ে আমি যদি চলে যাই সেনেট হাউসে আমেরিকাতে, এবং আমি যদি হোয়াইট হাউসে চলে যাই যে আমরা একতা চাই করো, আমাকে বার করে দেবে ওরা। তো
ওখানেই তো জাজমেন্ট ফ্যাক্টর চলে আসবে যে কোথায় নিতে হবে, কোথায় ফিল্টার লাগাতে হবে। কিন্তু ওটা ওটা শিখতে হবে। তো তো ওটা শেখার জন্যই তো বলা হচ্ছে যে একজন ওরম রেফারেন্স আইডিয়ালের কাছে যেতে হবে। তো আর যেই কথাটা বলছো নিউক্লিয়ার ফ্যামিলি, ডেফিনেটলি আজকাল লোকজন চাচ্ছে। তো আমি এটাও বলবো যত নতুন নতুন জিনিস অ্যাডাপ্ট করছে ভালো, কিন্তু ওটার জন্য অত আমরা দেখি হেল্পলাইন নাম্বারসও প্রচুর এসে যাচ্ছে যে ইফ ইউ আর অ্যালোন কল অন দিস নাম্বার ডিপ্রেশনের জন্য। তো ওটা ওটা রিয়েলাইজেশন যারা করতে পারছে না, মিশন যাদের আছে, ধান্দাবাজি তো আছেই। তো এটা তো একটা ইউনিভার্সাল জিনিস। একটা অ্যাস্ট্রয়েডেরও ধান্দা থাকে, ভুল ভাল জায়গায় গিয়ে আমরা মেরে দিই ধরো আর্থকে, ও এমলেস বা ওরকম ভুল ধান্দা। তো ওখানে যে পথে থাকবে ও করে নিতে পারবে। যেমন কবিরের সেকেন্ড স্ট্যান্ডাটা তুমি বললে, আবার একবার বলো। সুখ মে जो करता है दुख नहीं मिलता है। হ্যাঁ, जो सुख में सुमिरन करे उसे दुख काहे को होई। তো তাহলে সুখ মে তার মানে করতে হবে সুবিধান। তো এটা মানে কি বলবো আমি, এটা তো তুমি নিজেই অ্যান্সার করে দিলে তোমার স্টেটমেন্টটা দিয়ে কবিরে, যেটা তুমি বললে যে দুঃখ মে আগার করে তো সুখ মে আগার করে তো দুঃখ মে কাহে করে। তার মানে করাটা ইম্পর্টেন্ট। তো করাটা করে যেতে হবে। ওটা সুখ দুঃখ ওটা ভাবা যাবে না যে হ্যাঁ আমি দুঃখ হচ্ছে তাই করছি, আমি সুখ হচ্ছে তাই করছি। তো যে করবে ও পাবে, ওটা একটা ইউনিভার্সাল জিনিস। যেমন একটা মেসেজে একটা আমি পড়েছিলাম, একটা স্টেটমেন্ট ছিল যে সার্ভাইভাল অফ দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য ইন্টারেস্ট। হ্যাঁ, এখন আমি নিউক্লিয়ার ফ্যামিলিতে আছি, আমি একা আছি, আমি নিজে সব সেট করে নিয়েছি, আমার কি আশেপাশে হলো, আমার কিছু এসে গেল। তো এটা হয়ে গেল অ্যান্টস আই ভিউ। অ্যান্টস আই ভিউতে কি হয়, একটা যখন পিঁপড়ে একটা দেখে একটা মানুষকে, ও শুধু জুতোটাকে দেখতে পারে যে একটা মানুষ আসছে, চাপা পড়ছে। তো ও কি করে, ও ভাবে যে হ্যাঁ আমি একটা ফুটোর মধ্যে ঢুকে যাই, একটা হোলের মধ্যে ঢুকে যাই, তো আমি সেফ হয়ে যাব, আমাকে চিনতে পারবে না। কিন্তু একটা বার্ডস আই ভিউ দেখবে যে একটা নিউক্লিয়ার বোম হয়তো পড়ছে, ও দেখে নেবে। তো ওটাতে তুমি কোনো ফুটোতে ঢোকো বা তুমি কোনো বুলেট প্রুফ ঘরে ঢোকো, উড়বেই, ওই জিনিসটা উড়েই যাবে। তার মানে যার যতটা কনসিয়াসনেস ফ্যাক্টরে যত হাইতে উঠবে, ও অত জলদি ওই জিনিসটাকে রিয়েলাইজ করবে। চাই এখন যাতে কারু যদি ধান্দাও হোক, কারুর যদি ভুলভাল মিশনও কেন না হয়ে যাক, বা কেউ যদি মিশনটাকে না বোঝো, মিশন মানে কি, মিশন তো চলো একটা অনেক বড় ওয়ার্ড হয়ে গেল। বেসিক জিনিসটা যদি আমরা এটা রিয়েলাইজ করা স্টার্ট করি যে হ্যাঁ আমরা যদি একতা খুঁজি সবার মধ্যে, বেসিক জিনিস নিয়ে কিছু শেয়ার করলাম, কিছু একটা আমি পড়লাম শেয়ার করলাম, একা আইসোলেটেড হয়ে থাকা যাবে না, আইসোলেটেড হয়ে শান্তি পাওয়া যায় না। ভালো জিনিস যদি শেয়ার করি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট, ফর দ্য গুড ইন্টারেস্ট, গ্রেটারটা তো অনেক বড় ওয়ার্ড হয়ে যায়। আমি যদি স্মল স্মল স্টেপস নিই, তাহলেই ওটার মধ্যে দিয়ে ওটা করা যেতে পারে। তাহলে ইমিডিয়েট যদি এরকম বলি যে আমাদের প্রত্যেকে কোনো না কোনো ইমোশনাল টার্ময়েলের মধ্যে দিয়ে যায়, বা কোনো রকম প্রবলেম, ফিজিক্যাল, মেন্টাল, অনেক রকম দিয়ে যায়, তাহলে তাদের শান্তির ঠিকানা নেই। এটা যেমন এই টপিকটা শুনেই কিভাবে শান্তির ঠিকানা, বাহ, শুনি তো গিয়ে শান্তি পাবো। তো শান্তিটা ইমিডিয়েট কি পাবে, সে কি করবে, তার হঠাৎ কোথায় যাবে? হঠাৎ যাবে কাজ করতে, করার জন্য স্টার্ট করা, হঠাৎ ওটাই হবে। হঠাৎ হবে যখন আমাদের যে আমার কি করণীয়, আমি যেটা কি করে এসেছিলাম, জাজমেন্ট ফ্যাক্টর, আমি কি যেটা করে এসেছি ওটা ঠিক, ইন্ট্রোস্পেকশন। হঠাৎ মানে প্রথমে আগে নিজের ওপরে দেখো, নিজেকে দেখো যে হ্যাঁ আমি যেটা করছি ওটা কি ঠিক, আমি ওটা কি কনসিকুয়েন্স হতে চলেছে ওই জিনিসটা। আমি অফিসে অ্যাপ্রেজাল পেলাম, কি করে পেলাম, আমি গিয়ে কিছু একটা ভালো জিনিস শেয়ার করলাম না কাউকে, আমি কম্পিটিটিভ হলাম, ইট ইজ নট আ হেলদি কম্পিটিশন। আমি একটা মানুষকে হারিয়ে আমি ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটা অ্যাচিভ করে নিলাম, আমার 40 লাখের বেনিফিট হয়ে গেল। 40 লাখ খুব ভালো, তুমি 40 লাখের বেনিফিট করলে, কিন্তু তুমি ওটার মধ্যে তুমি একটা অ্যারে অফ ড্যামেজ তুমি স্টার্ট করে দিলে, তুমি একটা এঁকে নিলে যে এটা অ্যারে, এটা প্রথম, ওটা সাবকনসিয়াসলি তুমি আরো ড্যামেজ করবে। তারপরে আস্তে আস্তে কি হবে, তুমি একটা এম্পায়ার তৈরি করে নেবে। পাবলো এসকোবার কি করেছিল, পাবলো এসকোবার ক্যানাডিয়ান না, কলম্বিয়ান ড্রাগ লর্ড, একটা নিজের পুরো এম্পায়ার তৈরি করে নিয়েছিল। কিন্তু ও কি হারালো, ও হারালো মানুষ, ও হারালো ভুলভাল জিনিস, ও হয়ে গেছিল মানে আমি
আমারই যেন সবকিছু হবে, আমার সব হবে। আর একটা ডেফিনেটলি অনেক ভুল জিনিস দিয়ে ওটা করছিল, যেটা সকলেই জানেন। তো হলোটা কি, লাস্টেও মরল। নিশ্চয়ই করে নিয়েছিল, আজকের লোকজন যায় মিউজিয়ামে দেখতে, ওর নিজের জেল তৈরি করে নিয়েছিল প্রাইভেট, এত ওর কাছে টাকা ছিল, এত করেছিল। ওটা কি শান্তি পেল ও লাস্টে? কোথায় পেল শান্তিও? তো আমাদের কাছে এক্সাম্পলস ডেফিনেটলি রয়েছে। আর যদি রিয়েলাইজেশন দরকার, করে দেখা হোক কিছু কিছু জিনিস ওরকম, মানুষ হারিয়ে দেখা হোক। ওটা ইউ ক্যানট অ্যাফোর্ড, আমরা অ্যাফোর্ড করতেই পারি না আজকের ডেটে হারাতে। ওটা অ্যাকসেপ্ট করে নেওয়াতেই বুদ্ধিমানী, আরো কিছু না, যে আমি কাউকে বলবো না। হ্যাঁ, it's like tasting venom. It's like testing venom, KCN, সাইনাইড। আজ অব্দি কেউ জানতে পারলো না সাইনাইডের টেস্ট কি, কেননা যে টেস্ট করেছিল ওই মরে গেছে। দরকার কি আছে জানার? রেফারেন্স তো চোখ কান খোলা রাখো, বি অ্যাওয়্যার এন্ড বি অ্যাওয়েক। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই জিনিসটা। আর আমার মনে এই যে অ্যাওয়্যার এন্ড অ্যাওয়েক এর কথা বলছেন, এবং এর আগের স্ট্যান্ডায় আপনি যে কনসিয়াসনেস অ্যাওয়েকেনিং এর কথা বলছেন, দুটো একদম টোটালি লিঙ্কড। এবং যে প্র্যাকটিস, যে লাইফস্টাইল, যে অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে এই কনসিয়াসনেসটাকে বা অ্যাওয়ারনেসকে সেইখানে এলিভেট করা যায় নিজের, সেই প্র্যাকটিসটাই বোধহয় আমরা আইডিয়ালকে গ্রহণ করে পাই। ডেফিনেটলি, কারণ আইডিয়াল বলেন মানুষকে সার্ভ করতে, আর ওটাই হচ্ছে ওনার আলটিমেট গোল। তাহলে আপনার এই বিষয়ে কি বলার আছে, যে আইডিয়াল তাহলে কিছু সায়েন্টিফিক মেথডস দেয়, যেটাকে আমরা সাধনা বলি বা স্পিরিচুয়াল প্র্যাকটিসেস বলি, যেমন যজন যাজন ইষ্টবৃত্তি প্র্যাকটিসেস এটসেট্রা, স্টাডিং হিজ লিটারেচার এন্ড অল দ্যাট, সেগুলো করি। সেইগুলো করলে আমরা একটা কি হয়, ওটা মানে ওগুলোর এখানে কোথায় মানুষ সার্ভিস অব্দি বুঝতে পারছিলাম, এইগুলো কোথা থেকে চলে আসছে? এগুলো হচ্ছে ওই জিনিসগুলো অ্যাচিভ করার মিডিয়াম। যাজন, যেমন যজন নিজে পঠন পাঠন করা, শিশু ঠাকুর লিটারেচার হলো বা যে জিনিসগুলো, আমি পড়ে বসে আছি চুপচাপ, আমি কাউকে কিছু বললাম না, ঠিক আছে, আমি বসে আছি, তো কি হচ্ছে তাতে? বসে যাজন করতে হবে, যেতে হবে লোকজনদের কাছে, বলতে হবে। বিরোধ করবে, কেউ বলবে আমি মানি না, ঠিক আছে, তুমি মেনো না, চরিত্র মধ্যে নিজে আনো, নিজের চাল চলন আচরণ দিয়ে সেট অ্যান এক্সাম্পল, কিপ অন ডুইং। সচিন তেন্ডুলকারের আমি যদি এক্সাম্পল দিই, হ্যাঁ, ক্রিকেটের ভগবান বলা হয়। তো অনেকে ওনাকে আইডিয়াল মানে ডেফিনেটলি যারা ইউথের সময় সচিনকে খেলতে দেখেছে, ওরা ডেফিনেটলি নিজেকে আইডিয়াল মেনে নেয়। ওনার বাকি অ্যাক্টিভিটিস গুলো আমরা লক্ষ্য করেছি, কিরকম হাম্বল, ডাউন টু আর্থ, কিরকম একটা মানে অ্যাটিটিউডটা কিরকম নেন। যেমন MS ধোনিকে যদি আমরা দেখিনি, লাইফস্টাইল কি উনি লিড করছেন লাইফে, এক্সাম্পল। 43 ইয়ার্স হয়ে গেছে, এখনো ওরকম ফিটনেসের মধ্যে রয়েছেন। তো ওটা উনি একটা পাবলিক ফিগার, তাই আমরা দেখতে পাচ্ছি। আমরা যে জিনিসটা করি, আমরা যে জিনিসটা আরো বেশি এক্সাম্পল দিচ্ছি, বিয়েতে যখন রিসেপশন হয়, কেন লোকজনদেরকে ইনভাইট করে খাওয়া হয়? খাওয়াটা হচ্ছে ভোগ, মানুষকে ডেকে খাওয়াটা হচ্ছে উপভোগ, আনন্দ পাওয়া, ওই জিনিসটা। তো ওরকমই ঠাকুরের যেইগুলো করতে বলেছেন আমাদের, ইষ্টবৃত্তি, যজন যাজন, যজন করে যাজন করতে হবে। ওটা দিয়ে কি হবে, যেটা যজন করলাম ওই জিনিসটা আরো ভাবে ওটা ফুটে উঠবে পুরোপুরি। ইটস লাইক এ ক্যাটালিস্ট। আমি একটা গাছ কিনে আনলাম, আমি জলই দিলাম না, কিন্তু আমি গাছটাকে রাখলাম ভালো করে মধ্যে ম্যানিওর দিলাম, সানলাইটের জায়গায় আসলাম, প্রপারলি জল দিলাম, ফুল বেরোবে। ওটা যাজন, ওটাতেই আমি আনন্দ হবে, ওই জিনিসটাই হবে আনন্দ। ইটস এ কালেকটিভ এফর্ট, ইট হ্যাজ টু বি। কখনো দেখেছেন ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচ হয়, হটস্টারে দেখায় কারেন্ট ভিউ, ধরো আমরা দেখলাম 500,000 পিপল ওয়াচিং, ঠিক আছে, কিন্তু যেই একটা আইসোলেটেড ঘরেও, একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বসেও যদি আমরা দেখি 83 crore ওয়াচিং লাইভ, মনের মধ্যে কিরকম একটা হয়, আরে বাপরে 85 crore লোক একসাথে দেখছি আমরা। তার মানে প্রত্যেকের মধ্যে ওই জিনিসটা থাকেই, ওটা মানুষের নেচার। এই জন্যই আমরা সুপ্রিম বিং, এই জন্যই আমরা হিউম্যান বিং। তো আমরা যদি বিং না করি, আমরা বিংটা সরে যাবো, ওটা করতে হবে। আমরা তো আমাদের এক্সিস্টেন্সের মধ্যে আমাদের ডেফিনেশনেই রয়েছে, কেননা আমরা কমিউনিকেট করতে পারি।
আমি আরেকটা এক্সাম্পল দেবো, আমরা তো সুপিরিয়র অন্য প্রাণীদের থেকে। আমি ডিসেম্বরে গেছিলাম জিম করবেট ন্যাশনাল পার্ক, একটা খুব ভালো এক্সাম্পল আমরা দিচ্ছি যে কি করে যে বাঁচে আর কি করে, মানে কমিউনিকেশনটা কতটা ইম্পর্টেন্ট। তো ওখানে আমি বাঘ দেখতে গেছিলাম, সাধারণত জিম করবেট ন্যাশনাল পার্কে গেছি, বাঘ দেখতে চাই। এবার যে গাইড আমাকে ঘোরাচ্ছে ও বলছে যে আমি কয়েকটা লাইন কি হিন্দিতে বলবো না বাংলাতেই কন্টিনিউ করবো, কি তুমি বলতে পারো, কেন ওই ফিলটা আসবে না। বললো শের যা আতা है ना, শের আপনার টেরিটরি বানাতা है, বাঘ নিজের টেরিটরি বানায় এবং গাছের ওপরে এরকম আঁচড় মেরে রাখে। আর বাঘ যখন আসে তখন কল হয়, কল হতা है। বললাম কোন কল করতা है, কল মানে এটা কি? বললো যখন বাঘ আসে না তখন সব থেকে আগে হরিণরা দৌড়ায়, আর হরিণের এক রকমের ডাক হয়। হরিণরা ডাকতে পারে? হ্যাঁ, হরিণদের এক রকমের ডাক হয়। আর বলে হরিণরা প্রথমে করে না, কিন্তু গাছের ওপরে বাঁদররা বসে থাকে, ওরা সেন্স করে যে ঝাড়ির মধ্যে দিয়ে প্রিডেটর আসছে শিকার করতে, তখন বাঁদররা আগে চেঁচায়। যেই বাঁদররা চেঁচায় পাখিরা মাইগ্রেট করা স্টার্ট করে একটা ইয়ের থেকে অন্য গাছের ডালা অব্দি, ঝরঝর করে পাতাগুলো পড়ে। যখন পাতাগুলো পড়ে মেঝেতে যেই মানে মাটিতে যেই জানোয়ারগুলো থাকে ওরা দৌড়ায়। কমিউনিকেশন একটা মানে অ্যানিমাল কিংডমের মধ্যে আমরা দেখতে পারি সকলকে নিয়ে থাকতে পারে, এই জন্যই জঙ্গলের মতো একটা বিউটিফুল টেরিটরি তৈরি হয়। তো এটা যদি ওদের মধ্যে কমিউনিকেশনটা না থাকতো তাহলে একটা বাঘ সকলকে একা মেরে খেয়ে ফেলনি, ওই জিনিসটাই হতো না। ওটা একটা হেলদি কম্পিটিশন, বাঘ মেরে খেতে যাচ্ছে একটা হরিণকে, কিন্তু বাকি প্রত্যেক অন্য জীবগুলো লেগে রয়েছে কি করে আমরা ওটাকে অন্যদেরকে বাঁচাই। কিন্তু বাঘের স্কিলসটাও আনম্যাচড, বাঘ পারে না, ওটা বাঘের প্র্যাকটিস দিয়ে আছে, ও ঠিক ধরে নেয় কাউ একটা ঝেপটে ধরে খেয়ে। এই যে অ্যানিমাল কিংডমের মধ্যে যদি আমরা অবজার্ভ করি বিউটিটা, একটা মানে বেঁচে থাকার আকুতি, বেঁচে থাকার একা বেঁচে থাকে না। একটা যদি বাঁদর বললো ও বাঘ মরুক আমার কি, আমি যাই নিজের, নিচে হরিণ আছে হরিণ খাবে। তো ওর যে এই অ্যাটিটিউডটা যে হবে নেগলিজেন্সের, আমার তাতে কি এসে যায়, আমি ওরকম করে নেবো, সেরকমই কর্পোরেটে আমার অ্যাপ্রেজে লোক, ওর কি এসে যায়। তো কি গ্যারেন্টি আছে যে কালকে ও খাবে না ওকে কেউ। কিন্তু যদি ওর একটা স্মল অ্যাকশন যদি হয় অন্যের জন্য করার, যেটা একটা জানোয়ারের মধ্যে বাই ডিফল্ট থাকে, এই জন্য আমাদের মধ্যে থাকে, কিন্তু আমরা ওটাকে সরিয়ে দিচ্ছি ম্যাটেরিয়ালিস্টিক জিনিস। তো ডেফিনেটলি ইটস সাইকেল, আমরা পড়েছি, ইটস লাইক টাইমস, ওটা হবেই, ওই জিনিসটা ফিরে আসবে আমার জন্য, ওটা বাঁচাতে হবে। স্কুইড গেমের মতো একটা সিরিজে আমরা দেখি প্রথম এপিসোডে যখন সবাই দৌড়াচ্ছে নিজের প্রাণের জন্য, হ্যাঁ, কি মধ্যে কি হয় যে গেম হেরে যাবে ও এলিমিনেট করে দেওয়া হবে, কিন্তু যে সার্ভাইভ করে লাস্ট অব্দি ওর মধ্যে একটা চরম শেখার মতো একটা আকুতি থাকে যে না আমি শুধু একা বাঁচবো না, আমি বাঁচানোর চেষ্টা করবো লোকজনদেরকে, আমি রিয়েলাইজ করাবো। ও দৌড়াতে হয়, ব্লু লাইট রেড লাইট গ্রিন লাইট, যেই রেড লাইট পড়বে থামতে হবে, যে গ্রিন লাইট পড়বে দৌড়াবে। পরের সিজনে শুধুমাত্র অন্যদের বাঁচানোর জন্যই ও আবার ডেথ গেমটায় ঢুকলো, ভাবা যায়। গেমটায় ঢুকলো। তো একটা সিন আছে যে মধ্যে বলে রেড লাইট, আর একজন সামনে দৌড়ায়, ও ধরে নেয় ওকে, ও যে ওকে ধরে নেয়, ওর যে ইচ্ছাটা ওকে বাঁচানোর, তো ওটা একটা চেন অফ এফেক্ট স্টার্ট করবে ওর লাইফে, আর ইভেন ইন দ্য সারাউন্ডিংস। এজন্যই ঠাকুর আরেকটা জায়গায় বলছেন where survival of the environment is the interest that enlivens the individuals and feel me keenly and become eager and active to serve each other. Peace remains with a smiling look uncalled for. তার মানে কি হচ্ছে, the moment you start practicing, the moment আমরা সবাইকে নিয়ে প্র্যাকটিস করা শুরু করব, the moment আমরা ভাববো যে হ্যাঁ আমরা সুপ্রিম বিং হচ্ছি, আমাদের মধ্যে ওই জিনিসটা আছে, আমাদের মধ্যে অন্য অ্যানিমাল কিংডম থেকে আমরা অনেক সুপিরিয়র, এই জন্যই আমরা হিউম্যান বিং, ওটা হবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি এই ফ্ল্যাটে আসি অক্টোবর থেকে, আর কাজের মধ্যে ব্যস্ত থাকি, এবং একটা টেন্ডেন্সি আজকালকার ট্রেন্ডে অতটা গিয়ে মিশতে পারছি না আমিও, আমার মধ্যে এসে যাচ্ছে, প্রত্যেকের মধ্যে চলে আসে, প্র্যাকটিস না করে করে অফিসে গেলাম, কাজে থকে গেলাম, চলে আসলো, এই মিলল। কয়েকদিন আগে লাস্ট সানডের কথা বলছি, আমার পাশে একজন ভদ্রলোক থাকেন এবং একজন দিদি থাকেন, আর ওনার 2 ছেলে মেয়ে, আমাকে মেয়ের জন্মদিনে ইনভাইট করলো আমাকে যে আসো একটু আসো। আমি বললাম ঠিক আছে আমি আসবো, আমি কিছু খাবো টাবো না, আমি এমনি এসে দেখা করবো। আমি গেলাম, আর ওখানে প্রায় উইদিন, আমি তোমায় কি বলবো, 1 ঘন্টার মধ্যে প্রায় কতজনের সাথে দেখা হলো, এবং তার ঠিক নেক্সট কয়েকদিনের মধ্যে আমি আরো 2-3 জনের কাছে গেলাম, দেখাবার্তা হলো,
কথাবার্তা হলো, আর বিশ্বাস করবে না অনেকগুলো পেন্ডিং ইস্যু ছিল যেগুলো কন্ট্যাক্ট দিয়ে সলভ হয়ে গেল। ফ্ল্যাটের প্রবলেম, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করে দিল কেউ, গাড়ির পার্কিং খুঁজে দিল কেউ, কি করে দিল। তো আমি ঘরে বসে আছি আর আমি ভাবছি আমার কাছে তো OnePlus এর ফোন আছে, ইন্টারনেট আছে, 500 Gbps সব রয়েছে, আমি করে দিলাম। হলো না। করলোটাকে মানুষ করলো। আর ওই মানুষটা কি করে হলো, যখন আমি স্টেপ নিলাম এবং গিয়ে ইন্টারঅ্যাক্ট করলাম মানুষদের সাথে। আর বিশ্বাস করবেন না, তারপরে যেই পিসটা পাওয়া গেল, ওটা একটা গান শুনে বা রেডিওতে বা সমুদ্রের তীরে গিয়ে শোনা যায় না, একটা মানুষ কেয়ারিং। যখন আমরা রিয়েলাইজ করবো যে হ্যাঁ, প্রত্যেক মানুষের মধ্যেই ওই বেসিক জিনিসগুলো থাকে, কেয়ার করা, কন্ট্যাক্ট রাখা, যোগাযোগ রাখা, যাওয়া, গিয়ে জিজ্ঞাস করা কেমন আছেন, এই জিনিসটা আমরা হারিয়ে ফেলছি আজকের ডেটে। আর এটাকে তুলে আনাটাই শান্তির ঠিকানা। তাই আমি বলবো যে অত দরকার নেই অত দূর নিশান অব্দি যাওয়া। যদি আমরা স্মল স্টেপসও নিই, যাই লোকজনদের কাছে কথা বলা স্টার্ট করি নিজের থেকে, তাহলেই আমরা বুঝতে পারবো ঠিকানাটা কোথায়। ঠিকানাটা হচ্ছে আমাদের অ্যাকশনের মধ্যে যাওয়া, ইনিশিয়েটিভ নেয়া কিছু একটা করার জন্য। আর তারপরে করতে 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 ইট উইল অটোমেটিক্যালি আনলক দ্য ডোরস। ফর এক্সাম্পল, আমি যখন যে কথাটা বলছি, আমি যদি ইংলিশে একটা লাইন বলতে চাই, যেমন অ্যাপেল ইজ এ ফ্রুট, আপেল একটা ফল, অ্যাপেল ইজ এ ফ্রুট, ভাবতে হলো আমাকে বলার জন্য বেশি না, কেন প্র্যাকটিস করে করে হয়ে গেছে। যেমন এটা একটা জলের বোতল, দিস ইজ এ বটল অফ স্টিল, কতক্ষণ লাগলো বলতে? তো আমি তো ভাবিনি যে বটল অফ স্টিল নেক্সট ওয়ার্ডটা হবে, আমি স্টার্ট করলাম বলা, তো অটোমেটিক্যালি ওই জিনিসটা চলে আসলো। এটা এসছে প্র্যাকটিস করে করে। ওরকমই যদি আমরা প্র্যাকটিস করি লোকজনদের সাথে যোগাযোগ রাখা এবং একটা ভালো কিছু জিনিস শেয়ার করা, আর আস্তে আস্তে ওটা একটা মিশনে তুলে ধরতে পারবো আমরা, ওটা হবেই, ওটা ইউনিভার্সাল ল। তাহলেই আমরা বুঝতে পারবো শান্তির ঠিকানাটা কোথায়। শান্তির ঠিকানাটা অ্যাকশন। এবার আমি চাইবো তুমি একটু বলো। একদম একদম খুবই ক্লিয়ার। আমি আজকে একটা প্রশ্ন আসছে, আমি সেই প্রশ্নটা আপনার সামনে একটু তুলে ধরতে চাই। একজন সত্যব্রত মাইতি উনি প্রশ্ন করেছেন, কম্পিউটারটা হ্যাং, যে শ্রী ঠাকুর ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব লাভ করার কথা বলেছেন, আমাদের বাস্তবিক জীবনে এর রকম কেমন হওয়া উচিত সেই নিয়ে আলোচনা করলে খুব উপকৃত হতাম। সেটাই আমার মনে হয় দাদা এতক্ষণ ক্লিয়ারলি বললেন, যে সবাইকে নিয়ে একসাথে চলার যে একটা পারফেক্ট এক্সাম্পল। ঠাকুর একটা কথা বলতেন, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। যে কোনো কনসেপ্ট বা কোনো নলেজ, কোনো একটা কোট দিয়ে দেওয়া রিলেটিভলি সোজা দেন টু লিভ বাই ইট। আর ঠাকুর কিন্তু সেটা সেরকম একটা লাইফ নিজে লিড করে দেখিয়েছেন, সেটা আমরা দেখতে পারি। এবং দাদা তখন সেটাই আমাদের পার্সোনাল লাইফে কিভাবে সেটা অ্যাপ্লিকেবল, এটা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখলাম। একটা খুব সুন্দর এক্সাম্পল। আপনি ইকোসিস্টেমের ব্যাপারে কথা বলছিলেন, সেখানে একটা সুন্দর ঘটনা আমার মনে পড়ছিল। এক জায়গায় ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনি তো ঠাকুরের কাছে এরকম একজন একটা টিকটিকি একটা পোকাকে খেতে যাবে। যতদূর আমার মনে পড়ে টিকটিকি ছিল, তো পোকাকে খেতে যাবে। তখন ঠাকুর একজনকে বললেন, এই ধর তো শিগগিরই ওই পোকাটাকে সরিয়ে টিকটিকি পোকাটাকে উড়িয়ে দে বা বাঁচিয়ে দে। তো তখন একটা লোক যে ছিল সামনে, সে টিকটিকিটাকে সরিয়ে দিল বা পোকাটাকে সরিয়ে দিয়ে বাঁচিয়ে দিল। তো সেটা দেখে ইমিডিয়েট একজন প্রশ্ন করলো, আচ্ছা ঠাকুর, আপনি বুঝতে পারছি আপনি নন ভায়োলেন্স পছন্দ করছেন বা আপনি জীবনের ভালোবাসেন জীবনকে ইত্যাদি ইত্যাদি, কিন্তু টিকটিকিটার তো একটা নর্মাল খাবার ছিল ওটা, মানে টিকটিকির তো ইকোলজি ওটা, মানে ওর কাছে তো খাবার, ও তো পোকাটাই খেতে যাচ্ছিল, আপনি কেন বাঁচাতে বললেন, ই করতে বললেন? যে কি ইনস্ট্যান্ট আনসার! যে আপনি যেরকম বললেন এইমাত্র, যে যে জিনিসে আমরা বাঁচি বাড়ি, যে জিনিসে আমরা হ্যাবিচুয়েটেড, যেটা আমাদের কাছে ন্যাচারাল, সেটা অটোমেটিক আনসার চলে আসে। ঠাকুর কি সুন্দর আনসার ফট করে বেরিয়ে আসলো। ঠাকুর বললেন যে ধরেন আপনি বসে রয়েছেন জঙ্গলে, ওই জিম কর্বেটের জঙ্গলে আপনি বসে রয়েছেন, আর একটা বাঘ আপনাকে খেতে আসছে। কারণ আপনি তো বাঘের খাবার। আমি কি বলবো বাঘের খাবার খাচ্ছে, বাঘের খাবার খাক, ওটা তো ইকোলজি, ওটা তো নর্মাল, নাকি আমি বাঘটাকে ডান্ডা দিয়ে তাড়াবো? তখন না লোকটা ভাবিনি, লোকটা হলো ভাবিনি। তো তাহলে আমরা আমাদের পার্সপেক্টিভ দিয়ে ব্যাপারগুলো দেখি না, ঠাকুর এই আমার ওই পজিশনে থেকে
এই যে ঠাকুর ছোটবেলায় একটা কথা বলতেন, যখন ঠাকুর বুঝে পাচ্ছিলেন না যে কার সাথে কিভাবে ব্যবহার করব, উনি ভাবছেন একজনের সাথে এই ব্যবহার করলে খুশি হচ্ছে, আরেকজনের সাথে সেই সেম ব্যবহার করলে দুঃখ পাচ্ছে, সেটাই। তাহলে আমি কিরম ভাবেই ব্যবহারটা কিভাবে করব। তখন ঠাকুর ছোটবেলায় একটা ইংরেজি বইতে পেয়েছিলেন যে ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই। নিশ্চয়ই তুমি যেরকম আচরণ পেতে চেষ্টা করো, অন্য ওরকম লোককেও সেই আচরণ দিতে চেষ্টা করো। এই আচরণটা যে দাও। আর সিম্পল ওটা একটা এবং কন্টিনিউয়াস প্র্যাকটিস, ওটা একটা কন্টিনিউয়াস অনেক- প্র্যাকটিস। কম্পিউটারে পড়েছি অ্যারে অফ নাম্বারস, হ্যাঁ, হ্যাঁ তো ওটা অ্যারে অফ প্র্যাকটিস যেটা আমাদের লাইফে ইম্প্যাক্ট করবে। আর ওই প্র্যাকটিসটাই যদি আমরা র্যান্ডম ইনস্টিংক্ট, যেমন আমি লিখেছিলাম ওয়ার্ডটা, এই জন্য বারবার রেফার করছি যে র্যান্ডম ইম্পালস অ্যাচিভমেন্টটাকে আমরা ভাবি শান্তিরাজ কেন্দ্রে, হ্যাঁ তো ওটা যদি প্র্যাকটিস করি ওটা একটা লাইফ অ্যারে চলে আসবে। কিন্তু তখন তাহলে ডিপ্রেশনের নম্বর দিতে হবে গভর্নমেন্টকে অনেক বেশি। হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস আমি ভাবি যে আহ, আহ, এই ডু ওয়ান টু আদার্স জিনিসটা তো ঠাকুরের আগেই ছিল, বইতে তো কবে থেকেই ছিল, বাট হোয়াই ডিড ইট বিকাম সো ইম্পর্টেন্ট আফটার ঠাকুর? ঠাকুর আসার পর থেকে কেন এগুলো ইম্পর্টেন্ট হয়ে উঠলো? সাধনার অনেক পদ্ধতি আগেও ছিল, ঠাকুরের পর থেকে কেন হলো? কারণ ঠাকুর ওয়াজ দ্য লিভিং এম্বডিমেন্ট, লিভিং এক্সাম্পল, এক্সাম্পল যে কি করে করতে হয় এই জিনিসগুলো। হ্যাঁ এক্স্যাক্টলি। পুরো দেখিয়ে দিয়ে গেল। আর লেটার অন এটা একটা সুন্দর প্রসেস। আজকে এক জায়গায় আমি কথা বলছিলাম কয়েকজনের সাথে, সায়েন্টিস্টের সাথে কথা হচ্ছিল, যে একটা জিনিস জিজ্ঞেস করলেন যে যে এত কিছু তো ঠিক আছে, বাট why should people come here, মানে why master within, why should people come from to ঠাকুর, মানে এখানে কি এমন স্পেশাল আছে? there are multiple organization, multiple places, সেখান থেকে সব জায়গার থেকেই ভালো পেলে আমরা তো পাবোই, এটা অ্যাডভার্টাইজমেন্ট না। কিন্তু একটা জিনিস যে কোথাও আমরা এই অল কম্প্রিহেন্সিভ আনসার টু লাইফ কোয়েশ্চেন পাই না। একটা সব জায়গায় একটা বায়াস থাকে, হয় এরকম একটা রিলিজিয়াস বায়াস থাকে, না হয় কোনো একটা ইনকমপ্লিট আনসার, আর যেখানেই বায়াস সেখানে একটা ইনকমপ্লিট আনসার থাকে। আমরাও এই যে কথা বলছি, আমরা এখানে যে ডিসকাশন করছি, এতে আলটিমেট আনসার হবে না, তাই না? এগুলো একটা জাস্ট ইনিশিয়েশন হয়ে যাচ্ছে, এটা স্টার্ট হয়ে যাচ্ছে, এটা কনভারসেশন স্টার্ট হচ্ছে। হ্যাঁ, এইবার এই ইনিশিয়েশন অন্যদের পুশ করবে টু সিক এন্ড ফাইন্ড আউট দ্য সোর্স, দেন অ্যাপ্লাই। ডেফিনেটলি। যেমন একটা খুব ভালো কোশ্চেন, তখন আমাকে যে কাউন্টার কোশ্চেন করেছিলে যে কি হবে, আমরা এত বলছি অন্য লোকজনদেরকে ডেকে কেন শেয়ার করে কি করব, অনেকের তো অনেক নিজস্ব গোল থাকে, পার্সোনাল ইল গোলসও থাকে, খারাপ গোলসও থাকে, ঠিক আছে? ওটা মাথায় রেখে, যেমন যখন নবরাত্রি হয় ইন্ডিয়াতে, দুর্গাপুজোর সময় যখন আমরা দুর্গাপুজো করি, গুজরাটে চলে যাও, তুমি মহারাষ্ট্রতে চলে যাও, নবরাত্রি খুব বড় করে সেলিব্রেশন হয়, আর লোকজন জাগরণ করে সারা রাত ধরে, 9 দিন ধরে। তো ওটা একা করতে পারে কখনো? হ্যাঁ, সেই ইভেন মহাশিবরাত্রি তো তাই দেখা যায় এখন। কেন করে না একা? আমি গেছি জাগরণ, আমি দেখেছি লোকজনদেরকে, আমার একজন আত্মীয় ছিলেন, আমি একজন গেছিলাম ওনার ওখানে, জাগরণ করছিলেন, মানুষ এসছিলেন, মানে আর যে এনার্জি, যে ভাইব জায়গাটা যে হচ্ছিল, একটা স্টেডিয়ামে একা একটা, ধরো মারাডোনা গোল করছে, একটা লোক 5000 ডেসিবেলের একটা সাউন্ড বক্স লাগিয়ে দিল আর লোকজনদের আওয়াজ চালিয়ে দিল, ওটাতে হবে না 1.5 লাখ লোকজন একসাথে পুরো একদম চিয়ার করবে, ওটাতে হবে? তো আরেকটা মানে বোঝার জিনিস, যখনই প্রবৃত্তিগুলো কোনো একটা সার্থকতা অনুভব করে একটা কমন গোল নিয়ে, যখনই মানুষরা এক হয়, তখনই কিন্তু শান্তি অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায়। কিন্তু এটা কিন্তু ভাবার জন্য, অ্যাকচুয়াল টেস্ট অফ ওখানেই পাওয়া যায়। তো ওরকম একটা কমন গোল, বিগেস্ট গোল তো আমরা ডেফিনেটলি ডিসকাস করবো, ওটা একটা সেপারেট টপিক হয়ে যাবে, আর ওটা 1 ঘন্টায় ডিসকাস করা যেতে পারে না। কিন্তু ওই গোলটা কি হতে পারে? গুড, ফর দ্য গ্রেটার গুড। আর ওটার জন্য যখন মানুষ কাজ করে একসাথে, সমৃদ্ধ হয়, তাকে নিয়ে সবসময় চিন্তা করে, তো ওটার যে রেজাল্টিং এনার্জিটা, পজিটিভিটিটা জেনারেট হয় সকলের মধ্যে এই জিনিসটা করে, ওটাই শান্তির ঠিকানা। তো ঠিকানাটা অ্যাকশনের মধ্যে। আমার মাস্টার দিনে এসে যে সৌভিক বললো যে এখন ইনিশিয়েট হয়ে গেল ওই জিনিসটা, কিন্তু ঠিকানা পেতে গেলে ওটাকে প্র্যাকটিসের মধ্যে কনভার্ট করতে হবে, এবং
যাজন করতে হবে, যেতে হবে। এটা যেন গুগল ম্যাপসে খুঁজলাম ঠিকানাটা, খুঁজে গেলাম না, এরকম ব্যাপার হয়ে গেল। তো আমি তো গুগল ম্যাপসে ভুলভাল ফ্লাইওভারেও গেছি ভাই। হ্যাঁ, আমি আরেকটা এক্সাম্পল দেবো। পুনেতে থাকি আমি, জঘন্য রাস্তা এখানকার। আনফরচুনেটলি এখন অনেক কনস্ট্রাকশন চলছে, গাড়ি বেড়ে গেছে, প্রবলেম হচ্ছে ট্রাফিকে। গুগল ম্যাপস দেখায় আজকে এখান দিয়ে ইউনিভার্সিটি রোড দিয়ে যেতে হবে। একটা খুব কার্টুন একটা মানে মিম এসেছিল ইনস্টাগ্রামে একবার, যে আচ্ছা মেরে কো ऑन जाना है तो ये नहीं लेना है, बट ये रोड ऑन का जाता है, तो इससे मैं बानेर चला जाऊंगा। अच्छा ये रोड कहाँ जाता है? ये रोड येरवाड़ा जाता है। अच्छा लेकिन अभी इससे मैं बानेर को पहुंचूंगा। তো এরকম প্রবলেম। গুগল ম্যাপস কিছু একটা দেখাচ্ছে, কিন্তু যেখানে এক্সপিরিয়েন্স লোকজন চলে আসে, যেমন এখানকে যারা অটো রিক্সারা চালায়, সারা জীবন ধরে চালিয়ে এসছে, প্র্যাকটিস করেছে, ওদের জন্য কি গুগল ম্যাপস? গুগল ম্যাপস এর থেকে বেশি ওরা মানে আলাদাই লেভেলে ওরা আছে। তো ওটা এসছে কি করে ওই জিনিসটা? প্রত্যেকটা শহরের গলিগুলির পুরো ব্যাপারটা জানি কি করে? প্র্যাকটিস দিয়ে এসছে। যতক্ষণ না আমরা প্র্যাকটিস করবো না, তোমার আরেকটা কোশ্চেনের উত্তর তুমি বললে এই সেশনের পরে লোকজন কি পাবে? ঠিকানাটা পেয়ে যাবে, যাই শান্তির ঠিকানা দেখি, পাবে না। কিন্তু স্পার্কটা পাবে, লাইটারে যেমন স্পার্ক হয় ওরকম পাবে। তো গ্যাসটা দরকার, কিন্তু ভেতরে যদি গ্যাস থাকে স্পার্কটা ইগনাইট করে দেবে। আর ওই যে লাইটার যখন আমরা টিপে ধরি, ওই টিপে ধরাটাই হচ্ছে এফর্ট আমাদের। ইউটিউবে যাবেন আর সার্চ করবেন লাইটার বার্নিং ম্যাক্রো ভিডিও স্লো মোশন, কি দেখায়? একটা চাকা ঘুরলো খাড়া করে, এরকম করে একটা স্পার্ক জেনারেট হলো, নিচে দিয়ে কি বললো? গ্যাস, এলপিজি যেটা থাকে। আর ওই স্পার্কটাই হবে হয়তো এই সেশনটা, বা কোনো একটা মোটিভেশন যেটা আপনি পাবেন বা মানুষ পাবে। কিন্তু যেই ছেড়ে দেবে আঙুলটা, লাইটার বন্ধ, লাইটার পাওয়া যাবে, গ্যাসটা জ্বলবে না। মানে গ্যাসটা কি? গ্যাসটা হচ্ছে আমাদের ভেতরে ক্যাপাবিলিটি, আমাদের মধ্যে আছে কি ওই জিনিসটা। আর আঙুল ধরে টিপে আছি, একটু কষ্ট হচ্ছে টিপে ধরতে, ওটা কি? ওটা হচ্ছে আমাদের এফোর্ট, আমাদের প্র্যাকটিস। পার্টটা কি হলো? প্রিন্সিপালস, আইডিওলজি, তারে পুরোটাই আমাদের। কিন্তু ততক্ষণ জ্বলবে না যতক্ষণ না আমরা প্র্যাকটিস করবো না, আর আমাদের ওই ওই ভেতরের ওই ইচ্ছাটা থাকবে না। এটাই আমি এক্সাম্পল দিতে চাবো এটার জন্য। সেম ফর গ্যাস লাইটার ধরে নাও বা দেশলাইও ধরে নি, একই ব্যাপার। একদম। আর আমরা আজকে সেশনের একদম শেষের দিকে, খুব ভালো উপভোগ করছি, ভালো ভালো কমেন্ট পেয়েছি, এবং মানুষ অনেকে কমেন্টে লিখছে যে আরো আপনাকে পেতে চায়, লাইভে আসতে চায়, এবং প্রশ্ন করছে আপনি কোথায় চলে যাচ্ছেন, আপনার সাথে কথা বলতে চায় অনেকে। এদের আপনি কি অ্যান্সার দেবেন? ডেফিনেটলি আমি তো খুব খুশি হব, আমি চেষ্টা করছি সেশনে আসার, কারণ অনেক হতে পারি না আমি লাইভ সেশনে আসার জন্য, কেননা প্রথমত আমি থকে চাই অনেক সারাদিনের ব্যস্ততার মধ্যে। আর কিছু কিছু আমি লেখাপড়ার মানে আমি কিছু রাইটিং করার চেষ্টা করছি, যেটা প্র্যাকটিস আমি চেষ্টা করছি প্র্যাকটিস করেছি। ডেফিনেটলি আমি আরো ফ্রিকোয়েন্টলি আসতে চাবো। আমার নম্বরে রিচ আউট করতে পারেন, সৌভিক দিয়ে দেবে মাস্টার উইদিনে, এবং আমরা এই লাইভ সেশন গুলোকে আরো ফ্রিকোয়েন্টলি আনবো। ডেফিনেটলি আমরা আনতে চাই, এবং আমরা চাই আপনারাও কমেন্ট করুন যে আপনারা কিরকম টাইপের জিনিস দেখতে পারবেন। আমাদের মিশনটা এক, গোলটা এক। আমি ইংলিশ চ্যানেলটাকে আবার খুব শিগগিরই রিফাইন্ড ওয়েতে শুরু করতে চাই। শুধু কন্টেন্ট আনলাম আর ওটার কিছু আমরা ভালো উপভোগ করতে পারলাম না, ওটা এফর্টটা যাবে আমাদের। তাই একটু প্ল্যান্ড ওয়েতে আমরা করি, ওটাই আমাদের গোল। তো কথা বলতে আমিও চাবো। আমি অতটা ফেসবুকে অ্যাক্টিভ থাকি না, আমি ইনস্টাগ্রাম ইউজ করি না টেম্পোরারি। এখন আমার ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভেটেড আছে, কেননা অনেক বেশি ওটার হয়ে যায় টাইম নষ্ট, আর কিছু কিছু র্যান্ডম জিনিস আসতে থাকে। তাই আমি চেষ্টা করছি একটু ফোকাস ওয়েতে কনসেন্ট্রেট কাজ করার। মোবাইল নম্বরে রিচ আউট করুন, হোয়াটসঅ্যাপ রিচ আউট করুন, যোগাযোগ রাখতে চাই, ওটাই যেটার ইচ্ছা আমাদের, আর ওটাই আমাদের ক্যাপাবিলিটি, এটাই আমি আশা করি। একদম। আর বহু মানুষ সাথে কথা বলে একটা জিনিস বুঝতে পারছি, সবাই এই যে আলাদা আলাদা জায়গার লোকের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু একটা কমন প্ল্যাটফর্ম পায় না। কারণ আজকাল আপনি জানেন অনেক ভালো, এবং মানুষ তো এইসব নিয়ে ইন্টারেস্টেড আছেই, সেটা হচ্ছে বহু বিভাজন, বহু ডিভিশন, বহু রকমের মতভেদ, এইসবে বেশি ইন্টারেস্টেড আমরা অনেক সময় হয়ে যাই, মানে এটাতে লোক আরো কনফিউজড হয়ে যায়।
এদের এই বিষয়ে আপনার কি মতামত? প্রশ্ন করেছিল একজন। আমি একটু, আপনার আওয়াজ কেটে গেল, আবার বলবেন। হ্যাঁ, বলছে যে আজকাল মানুষ একে আরেকজনের সাথে মিশতে একসঙ্গে মিশতে চাইলেও বহু বিভাজন আর বহু মতভেদের মধ্যে দিয়ে চলে, তাই চাইলেও একজন আরেকজনের সাথে মিশে থাকতে পারে না। এই বিষয়ে আপনার কি করণীয়? আমাদের কি করণীয়? আমরা কি করতে পারি? মতভেদগুলোকে একমত করার চেষ্টা, মতগুলোকে কি করে এক করা যায়, আর ওই ফ্যাক্টর গুলোকে যদি আমরা ডিপ ডাইভ করতে হবে যে কেন মতভেদ হচ্ছে, কেন, ওয়াই, ইনভেস্টিগেট অ্যান্ড ইন্ট্রোস্পেক্ট, যে আমি এরম ভাবি, তার মানে কি কোনো হিডেন এজেন্ডা আছে নিজস্ব? তো আমাদের একমত তখনই হবে যখন আমরা আইডিয়ালের মতটাকে মানব, এবং আমরা যখন ইষ্টের মতটাকেই বলবো যে এটাই সুপ্রিম গোল এবং এটাই আলটিমেট, আর ওটাকে যখন আমরা বোঝার চেষ্টা করব তখন আমরা একমত হয়ে যেতে পারবো। এটাই আমি সংক্ষেপে বলতে চাই। তবে এটা বোঝার জন্য যোগাযোগ রাখতে হবে এবং কনস্ট্যান্ট কমিউনিকেশন, আর টু ফাইন্ড দ্য জয় ইন দ্য সুপ্রিম মাস্টার্স মিশন, দ্যাটস দ্য অনলি থিং, রিয়েলাইজ করা। যেমন করে টিম ইন্ডিয়া খেলে ইন্ডিয়ার জন্য, ওটা যেমন সেহবাগ যখন 300 বানিয়েছিল, 300 যা করেছিল, এক রান নিয়ে করেনি, ভেবেছিল যে আমার 300 হবে আর ইন্ডিয়া একটা বড় স্কোরও করবে। ওরকম সেলফলেস, যারা সেলফলেস হয়ে খেলে ওদেরকে সবসময় জানে। এম এস ধোনি সেলফলেস হয়ে পুরো ওয়ার্ল্ড কাপ 2011 সিরিজটা খেলেছিলেন, যেখানে দরকার ওখানে করেছে। ওরকমই সেলফলেস জিনিসটা আসে প্র্যাকটিস দিয়ে। প্র্যাকটিস করার পরে যখন আমরা দেখবো যে সেলফলেস আমরা যখন মাস্টারের মিশনটাকে তুলে ধরতে চাচ্ছি, ওটার মধ্যেই যে আনন্দটা খুঁজে পাবো যখন আমাদের একমত হবে ওই জিনিসটা, এটা একটা আলোচ্য বিষয়, একটা আমাদের আলাদা হবে। তবে সংক্ষেপে এটাই বলবো। লাস্ট কোয়েশ্চেন, যে বহু মানুষের নিজস্ব কাজ আছে, নিজস্ব চাকরি আছে, নিজস্ব ব্যবসা আছে, পরিবার সামলানো আছে, এর ফাঁকে থেকে ঠাকুরের কাজ কিভাবে করতে পারবো? এবং আমরা তো ফুল টাইম ঠাকুরের কাজ করতে চাই কিন্তু পারি না, তাতে আমাদের কি করণীয়? আমি কি যে কাজ করব না করব না, এরকম একটা ভেগ একটা কমেন্ট এসছে, মোটামুটি ভাবটা বোঝা যাচ্ছে। এর কি আনসার? এর অ্যান্সার এটাই যে ঠাকুরের কাজ কোনো সেপারেটলি করার মতো কাজ না। ঠাকুরের কাজটা নিজের লাইফস্টাইলদের মধ্যে ইমপ্লিমেন্ট করা, এটাই ঠাকুরের কাজ। আমি 5 ঘন্টা ম্যাথস পড়লাম, 2 ঘন্টা ফিজিক্স পড়লাম, তারপরে আমি ঠাকুরের কাজ করলাম। ঠাকুরের প্রিন্সিপালস এটা বলে না যে ওটা একটা সেপারেট ওয়ার্ক। ঠাকুরের কাজ হচ্ছে প্রত্যেকটা যেই আমরা কাজটা করি ওটা কিভাবে এমন ওয়েতে করা যেটা গুড টু গ্রেটার গুড হোক। এটা একটা বড় ওয়ার্ড, কিন্তু ওটাই রিয়ালিটি আনফরচুনেটলি। ঠাকুরের কাজটা প্রত্যেকটা জিনিস। আমি এখন যদি খেলতে যাই, আমি খেলতে গেলাম, ক্রিকেট খেলতে গেলাম, ওখানে আমি হিংসে করে মরে গেলাম, একজন ভালো খেললো আর চলে আসলাম, ঠাকুরের কাজ হলো না। হ্যাঁ, আমি সেলিব্রেট করলাম, আমি উৎসাহ দিলাম যে আরো ভালো করো। আমি অফিসে কাজ করি, আমি কর্পোরেটে কাজ করি, আমি দেখলাম যে আমি এমপ্যাথাইজ করলাম আমার কলিগদের সাথে, আমি বুঝলাম কার কি প্রবলেম, আমি চেষ্টা করলাম ওদেরকে একটা প্রপার ডাইরেকশনে আনার, লাইফ অ্যাজ আ হোল। ঠাকুরের কাজ, ঠাকুরের কাজ করার জন্য আমাদেরকে টাইম আলাদা করার দরকার নেই। আমাদেরকে বোঝার দরকার আছে যে আমাদের লাইফস্টাইলটা ভালো করাই ঠাকুরের আলটিমেট মিশন, যে কি করে আমরা নিজের জীবনটাকে সার্থক করতে পারি ভালো। এই ব্যাপারে একটা কমিক্যাল একটা বিষয় মনে পড়ে যাচ্ছে। আজ থেকে অনেকদিন আগে, এখন ইদানিং কিছু সায়েন্টিফিক এন্ডেভারের পজিটিভ রেজাল্ট আসছে বলে মানুষ জানছে যে আমার একটা আলাদা ক্যারিয়ারও আছে, মানে সায়েন্টিফিক কিছু করি, নাহলে মোটামুটি এলাকায় বা এইসব জায়গায় যে প্রচারিত একটা ব্যাপার ছিল যে এ তো আধ্যাত্মিক লাইনে ঢুকে গেছে, ঠিক আছে? এই একটা যে একটা টার্ম, লাইন, আধ্যাত্মিক লাইনটা কি জিনিস? আমি অনেক রকম লাইনের ব্যাপারে জানি, আধ্যাত্মিক লাইনটা কি জিনিস? এরকম কোনো লাইন আছে বলেই তো আমি কোনোদিন মানে ঠাকুরের লিটারেচারে পাইনি। এবং লোকের মধ্যে একটা ব্যাপার আছে যে স্পিরিচুয়ালিটি একটা আলাদা জাতের লোকের জন্য, আর আমরা যা ইচ্ছা তাই করব। আর পুজো দেবদেবী আইডিয়াল নিয়ে চলা, এগুলো একটা সেপারেট গ্রুপ অফ পিপল থাকবে। ডিপ্রেশনে পড়লে, প্রবলেমে পড়লে তাদের কাছে যাব, গিয়ে আমরা জিজ্ঞেস করব। কিন্তু আর এরা একটা আলাদা লাইনের। একজন আমাকে জিজ্ঞেস করছেন, ওয়াও, সেই যে রিসেন্ট যে পেপারটা বেরিয়েছে আমাদের, ওই পেপারটা দেখে বলছে, ওয়াও সৌভিক, তুমি
আধ্যাত্মিক লাইন মানে স্পিরিচুয়াল সামথিং এরকম, যে স্পিরিচুয়াল প্র্যাকটিসেস এর সাথেও যুক্ত, আবার সায়েন্সটাও করছো, কি করে? আমি তো চমকে গেলাম, বাহ, আপনি প্রতিদিন জগিং এ যান, তাহলে আপনাকে তো আমি কোনোদিন ওটাই বলতে যাচ্ছিলাম, তুমি আমার কথাটাই টেনে নিলে, মুখের কথাটা, ওই এক্সাম্পলটাই দিয়েছি। উনি প্রতিদিন জগিং এ যান, ঠিক আছে, ওনার ডাক্তার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য না কিসের জন্য জানি না বলেছে জগিং এ, তাহলে আমি তো আপনাকে কোনোদিন বলিনি আপনি জগিং এর সাথে যুক্ত, ওটা আপনি নরমালি নিয়ে নেন। আমি আপনাকে তো বলিনি আপনি ডেটিং অ্যাপস এ ডেটিং এর সাথেও যুক্ত, ইভেন দো ইউ আর 55 ইয়ার্স ওল্ড, দ্যাট পারসন, তাও ডেটিং অ্যাপস আছে আপনার। Let it be. So এটা সিম্পল, I am saying that lack of understanding. I am saying that why is it always that spirituality is seen like একটা way, একটা separate something? ইমিডিয়েট ইচ্ছাগুলোকে পুরো করা, যেটা ভেতর ভেতর মানুষ জানে যে ভুল, তাও আমি করছি নিজের টেম্পোরারি ইচ্ছা বা খুশিটাকে অ্যাচিভ করার জন্য, প্লেজারের জন্য। লিখেছিলাম একটা লাইন আমি, র্যান্ডম ইম্পালস অ্যাচিভমেন্টের জন্য করা। স্পিরিচুয়ালিটি কোনো সেপারেট জিনিস না, ওটা একটা হিউম্যান জিনিস। ওই জিনিসটা এমন যেটা আমাদেরকে অ্যানিমাল কিংডমে আলাদা বানায়, আমাদেরকে একটা বোঝা একটা জিনিসটাকে। আইনস্টাইন কি স্পিরিচুয়ালিটিতে ছিলেন? আইনস্টাইনের তো আমি কোনোদিনও সেরকম দেখিনি, কিন্তু এই জিনিসটাকে বোঝা যে অ্যালবার্ট আইনস্টাইন একদিন ল্যাব থেকে ফেরার সময় ভাবলেন যে 400 বছর আগে আইজ্যাক নিউটন বলেছিলেন যে স্পিড ইজ রিলেটিভ। ঠিক আছে, 400 বছর চললো ওই জিনিসটা, তারপরে হঠাৎ অ্যালবার্ট আইনস্টাইনের মাথায় আসলো যে স্পিড ইজ রিলেটিভ, নিউটন বলেছে। প্ল্যাঙ্কস বলেছেন যে লাইটের স্পিড কনস্ট্যান্ট থ্রু আউট দ্য ইউনিভার্স। এটা কারোর চোখে পড়লো না, কিন্তু অ্যালবার্ট আইনস্টাইনের মাথায় চোখে পড়লো যে স্পিড যদি রিলেটিভ হয় তাহলে লাইটের স্পিডটা এক্সেপশন কেন হবে, এটাকে আলাদা আমি একটু করে ভাবি। তো এই থট প্রসেসটাকে অ্যাচিভ করার যে লাইফস্টাইল বা ওনার যে ইচ্ছে, আমি একটা কিছু করব যেটা হয়তো আগে গিয়ে ভালো হবে মানুষের জন্য, এটাই তো স্পিরিচুয়ালিটি, এই জিনিসটাই তো। তো স্পিরিচুয়ালিটির আন্ডারস্ট্যান্ডিংটা আমার মনে হয় যেটা হয় অনেক জায়গায় ডেফিনিশনটা ভুল থাকে, ওটা তাই আমাদেরকে আসতে হয় সঠিক জায়গাতে। আমি যদি এখন বলি আমার খুব কোমরে ব্যথা, পা ব্যথার, আমি চলে যাই একটা ভেটেরিনারি ডক্টরের কাছে আর বলি যে আমার পা ব্যথা হচ্ছে, ডক্টর উনি হয়তো কিছু কিছু বেসিক জিনিস ঠিক বলে দেবেন, কিন্তু ওই আলটিমেট ট্রিটমেন্টটা উনি কোনোদিনও দিতে পারবেন না যেটা একটা স্পেশালাইজড অর্থোপেডিক্স দেবে। তো ওরকমই আমাদেরকে আসতে হবে একটা এমন জায়গায় যেটা আমাদের মিস্টিরিয়াস ডোর আনলক করবে। আর আমার পার্সোনালি আজকের দিনে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার এটাকে একটা কি বলবো, একটা ডিলেমা বলবো না কি বলবো জানি না, একটা আনফরচুনেট যে যারা আজকের লিডার, যারা অ্যাকচুয়াল লিডার, তারা এতই প্যাসিভ এন্ড যেটা হওয়ার কথা তাদের, কিন্তু আমাদের সিকিংটা এত ছোট যে আমরা ওদের কাছে, যেমন গৌতম ঋষি বসে আছেন, যতই স্টুডেন্টরা কি বলছেন আপনি দয়া করে আমাকে কিছু শেখান, হি ইজ প্যাসিভ, আমি বলবো না, স্টুডেন্ট লেগে থেকে ওনার থেকে বার করলো জিনিসটা। আজকে তো ওই লেগে থাকা স্টুডেন্ট নেই, অনেক কম। কিন্তু আজকে যদি গৌতম ঋষি ওরকম প্যাসিভ চুপচাপ ধ্যানে বা নিজের জগতে থাকে তাহলেও তো হবে না। আর এটার ফায়দা নিচ্ছে যারা ঋষি না, এটার ফায়দা নিচ্ছে যারা ঋষি না। একটা আলাদা আমরা ডিসকাশন করতে পারি এই জিনিসটা নিশ্চয়ই। তো ওই ইচ্ছাটাকে প্রভোগ করানো, ওই ইচ্ছাটা আসে প্র্যাকটিস দিয়ে, এবং অনেকগুলো ফ্যাক্টরস এটাতে চলে আসে মানুষের মধ্যে। ওটা আমরা ডেফিনেটলি একটা সেপারেট নেবো, আমরা এখন টাইমের অনেক শেষের দিকে। তবে হ্যাঁ, ওই ইচ্ছাটা আনবে কি করে, সঠিক রেফারেন্স এবং সঠিক লাইফ ইনস্ট্যান্সেস যে ঠাকুরের যে আছে ওগুলো পড়ার পর ভাবতে হবে যে এটা কি ভাই, কি করে হয়। টিকটিকির এক্সাম্পলটা যে তুমি, ও কি লেভেলে শান্তি পেয়ে থাকবেন একবার আমরা যদি ভাবি ওটাকে, পোকাটাকে সরিয়ে। এমপ্যাথিটাই তো নেই, এমপ্যাথিটা আনতে হবে ওই জিনিসটা, ওটা দিয়েই আমার মনে হয় শান্তির ঠিকানা পাওয়া যাবে থ্রু প্র্যাকটিস। আমি এটাই আবার বলবো,
টু স্টিক টু টপিক ব্যাস। একদম। আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে ফাইনালি একটা কথা না বললেই নয়। সেদিন পূজনীয় দাদার সাথে, আপনার বাবার সাথে কথাও ছিল যে এই একটা ব্যাপারটা বললেন যে ঠাকুর এরকমও বলেছেন ইচ্ছাটাও জাগিয়ে তুলতে হবে, সেটাও একটা মিশন। ইচ্ছাটাই জাগিয়ে তুলতে হবে। যখন যেমন বাচ্চাদের পাস করানোর জন্য পড়তে ভালো লাগছে না, ইচ্ছাটাও জাগিয়ে তুলতে হবে। তাই আমরা যেন শান্তির ইচ্ছা, সব থেকে সিম্পল এক্সাম্পল ইচ্ছা কি করে জাগানো যায়। আজকাল প্রত্যেকে ব্ল্যাক কফি খায়, ওটা একটা ট্রেন্ড হয়ে গেছে। আর ব্ল্যাক কফি হচ্ছে তেতো বিষের মতো টেস্ট, কিন্তু একবার যদি খাওয়া স্টার্ট করে জোর করে খেলো, প্রথম দ্বিতীয় তৃতীয়, তারপরে দের ইজ নো গোয়িং ব্যাক, কেননা এতই ভালো লাগে। ইচ্ছাটা আসে কি করে? করে করো, হও পাও, বিইং অ্যান্ড বিকামিং, এটাই হচ্ছে ঠাকুরের মেইন বিষয়। তো আমাদের ইচ্ছাটা জাগ্রত হবে। আমি যোগাযোগ রাখতে চাই না, আমি পারি না, আমি অতটা করি না, হবে না, করতে হবে, করা দিয়ে স্টার্ট হবে। আমার ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় খেতাম না, বমি হতো। মা হয়তো আমার লাইফ দেখছেন, মা ঠিক রিলেট করতে পারবে যে খেতিস না, তুই বমি করতিস, পেট খারাপ হয়ে যেত। আরে ম্যাম এসেছিল পড়াতে, বলেছিল যে খানা হোগা, খেতে হবে, খাও বমি হবে। আরে বমি হয়ে যাবে তো কি হবে তাতে, আবার খাও। খেয়ে 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 ওই অভ্যেসটা হয়েছে। এটা বেসিক, এটা সায়েন্স। এই জন্যই ঠাকুরকে আলটিমেট সুপ্রিম সায়েন্টিস্ট বলা হয়, কেননা ওনার যে ওয়ে অফ এক্সপ্লেনিং থিংস আর ওনার যে কথা, ওগুলোই ইম্পর্টেন্ট, ওগুলোই আসল, ওগুলো ভাবতে হবে। খুব ভালো লাগলো। আরো কমেন্ট আসছে অনেক। পূজনীয় রাহুল দাদা কমেন্ট করেছেন, প্রণাম জানাই। Great discussion. I have never knew this eminent speaker will be speaking today. Hope the organizers better manages and advertises future episodes. এখানে একটা সমস্যা হয়েছে, এটা আমরা বুঝতে পারছি যে আমাদের এটা ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা মেম্বার, যারা পোস্টার বানাচ্ছেন তাদেরও বলি যে আমাদের হয় কি, আগে ফেসবুকে যখন কোনো পোস্ট হতো, ইভেন্ট আর পোস্ট দুটো কনকারেন্ট ছিল, মানে ইভেন্ট জেনারেট করলে অটোমেটিক পোস্ট হয়ে যেত। এখন হচ্ছে কি, ইভেন্ট হলে আমাদের পোস্টের পেজে দেখাচ্ছে না, এটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যু কোনো। তো ইভেন্টটাকে আমাদের সেপারেটলি শেয়ার করতে হয়, এইসব কিছু টেকনোলজিক্যাল ব্যাপার আছে, যেটা আমি এবার থেকে দাদাকে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমরা এটাকে ফিউচারে অ্যাড্রেস করার চেষ্টা করছি। তাই আজকে আমরা সেশনের একদম শেষের দিকে, আর তাই আপনি দাদাকে আবার বলবো যাতে আমরা আরো ঘন ঘন এপিসোড করতে পারি, এবং সকলের কাছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখি যে আগামীকাল, বা মোস্ট প্রবাবলি আগামীকাল, এখনো শিওর না, আমরা ইন্টারস্টেলার নিয়ে একটা ইংলিশ চ্যানেলে ভিডিও করার একটা সেশন করার প্ল্যান করছি। ইন্টারস্টেলার একটা বিউটিফুল মুভি, যেটার মানে অদ্ভুত মুভি। তো ক্রিস্টোফার নোলানের করা ডিরেকশন, তো ওইটা নিয়ে একটা এপিসোড হবে, এবং ওখানে আমরা চাই আরো আপনারা যোগাযোগ করুন, আরো আপনারা ইনভলভড হন এটার সাথে, কারণ এটা কোনো সলিটারি মিশন না, এটা একজনের না, এটা সবার মিলে মিশন। দাদা যেরকম বললেন, আমরা সবাই মিলে থাকতে হবে, এই কাজটায় ভালো করে করতে হবে। আমাদের কাছে এখন যা রিসোর্সেস আছে, কোনোদিন আমার মনে হয় না কোনো যাজকের কাছে ইতিহাসে এত বিউটিফুলি ঘরে বসে এত ভালো করে ঠাকুরের কাজ করার সুযোগ ছিল, এটা আমাদের কাছে আছে, এবং আমরা সবাই এটার পার্ট হতে পারি। এবং আমাদের অন্তরে সেই শ্রী ঠাকুর যিনি বাস করেন, তিনি বাইরের রূপ নিয়ে এসেছেন, এবং তিনি খুশি হওয়াই আমাদের সবার আলটিমেট খুশিতে পৌঁছানো। তিনি তো শান্তির প্রতীক, তিনি তো পরম শান্তি, কিন্তু যতক্ষণ না প্রত্যেকের মধ্যে সে শান্তির প্রতিষ্ঠা হবে উইথ অল ডাইনামিক অ্যাক্টিভিটি, ততক্ষণ তারও স্বস্তি নেই, আমাদের স্বস্তি নেই। তাই সেটা আমরা লাভ করি। এবং আমি পূজনীয় দাদা রোহনদা, পূজনীয় বিভাসন চক্রবর্তীকে আমি আরেকবার প্রণাম জানাই এবং অনেক ধন্যবাদ জানাই যে আজকের এত বিউটিফুল এপিসোডের জন্য। এবং মানুষে এটা এক্সপেক্ট করে আরো আপনি আসুন, এবং আপনি তো আছেনই আড়ালে, সেটা আমি বুঝতে পারি লোকজনের সাথে, লোকজনকেও আমি বলবো আপনারা পার্সোনালি আউটরিচ করুন। একটা কথা দাদা আপনার কাছে জাস্ট বলছি, একটু ওভার দ্য টাইম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যেহেতু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বংশের থেকে এসছেন, এর জন্য একটা অটোমেটিক ডিস্ট্যান্ট ফিল করে অনেকে, আমার মনে হয়। আপনার এই বিষয়ে কি মনে করা, যে ঠাকুরের কাজ আর ডিস্টেন্সটা, এটাকে আপনি কিভাবে ব্যালেন্স, মানে কি বলে অ্যাপ্রোচ করতে চান? ডেফিনেটলি এটা ডিস্টেন্সটা কম হবে যদি আমরা যোগাযোগ রাখতে পারি, রাখা উচিত। এবং ডিস্টেন্স হওয়ারই কথা, কারণ আমরা নিজের অনেক লাইফে অনেক ঝামেলার মধ্যে, অনেক কিছু কিছু কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই। তো
বাট ডিস্টেন্সটা কম করার কন্ট্রোল ডেফিনেটলি আমাদের মধ্যে রয়েছে। আগেন ইচ্ছা চলে আসে যে আমরা যোগাযোগ রাখতে ইচ্ছুক যেন হই এবং যেন যোগাযোগ করতে পারি, আর মিশনটা যেন বুঝে আমরা যেন কাজটা করতে পারি, যে কি করে আমরা চার্জন করতে পারি আর কি করে আমরা নতুন নতুন আইডিয়া আনতে পারি। তো কাজ করার মধ্যে থাকা একটু কঠিন হয়ে যায় কখনো কখনো, কিন্তু ওটা মানে এটা না যে ওটা এক্সিস্টেন্সে নেই, ওটাকে এটাই আমি বলবো যে আছি, চিন্তা নেই, ব্যাস জাস্ট আ কল অ্যাওয়ে। একদম তাই, একদম। তা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আলাদা আলাদা কমিউনিটি সেশনের যে ব্যবস্থা আছে, আপনারা সরাসরি যোগাযোগ করুন, আমরা যাতে ধরে বেঁধে কাজে নামতে পারি এবং এটা একটা মুভমেন্টে, আরো স্ট্রং মুভমেন্টে পরিণত করতে পারি। সকলে ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। দাদাকে আমি আরেকবার প্রণাম ও জয়গুরু জানাচ্ছি। আবার দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা অনেক মানুষের কাছে শেয়ার করে দেবেন। এই এপিসোডের সমাপ্তি এখানে। শান্তির ঠিকানা। বন্দে পুরুষোত্তম। জয়। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।